সবাই দেখছেন তো না তানভীরের ইয়েটা? হ্যাঁ ভালো করছে। কই না গ্রুপে দিছে না কোথায় দিছে দেখি নাই। গ্রুপেই তো ওই যে আছে ওই যে। ও এটা আচ্ছা আচ্ছা, WBS নিয়ে বোধহয় না হ্যাঁ WBS। হ্যাঁ হ্যাঁ দেখি নাই, দেখতে হবে। ডেফিনিশন গুলো কোথায় হবে সেটা ভালোই দিয়ে দিছে আর কি। হ্যাঁ ভালো হয়েছে, মানে হুম, ডেফিনিশনটা ভালো হয়েছে। একটা জায়গায় গোলমাল nice. লাগছে, সেই গোলমালটা একটু তাকে বলতে হবে আর কি। এই যে প্ল্যানিং প্যাকেজের মধ্যে একটু গোলমাল হয়ে গেছে। প্ল্যানিং প্যাকেজ সবকিছুকে প্ল্যানিং প্যাকেজ বলা যাবে না। প্ল্যানিং প্যাকেজ মানে হচ্ছে যেটা আসলে আমরা কোনোভাবে প্ল্যান করতে পারছি না এখন। আরো ডিটেল ডিটেল মানে শিডিউল অ্যাক্টিভিটিস মানে কি, ওই যে ওয়ার্ক প্যাকেজ থেকে তারপর কিন্তু শিডিউল অ্যাক্টিভিটিস বের করি আমরা, তাই না? টাস্কে যখন যাই সেটাকে শিডিউল অ্যাক্টিভিটিস বলে আর কি। সবাই খেয়াল, ওর ফিগারটা সবাই দেখছে কিনা যায় না, যে এখানে ও কিন্তু সব ডেফিনিশনগুলো নিয়ে আসছে। সো প্ল্যানিং প্যাকেজ দেখাচ্ছে ও যে স্ট্রাকচার, এটাকে যখন এই স্টেজে আছে তখন এটা হচ্ছে প্ল্যানিং প্যাকেজ। সেটা কিন্তু না, প্ল্যানিং প্যাকেজ হচ্ছে কোন একটা প্রজেক্টের কোন একটা কম্পোনেন্ট যদি ব্রেকডাউন করে এখন প্রতি এনাফ ইনফরমেশন না থাকে আমাদের, ফিউচারে মানে আদার পার্টসের উপর ডিপেন্ড করতেছে যে ওগুলা হয়ে যাওয়ার পরে এটা করতে পারবো, হয়তো 6 মাস পরে বা 1 বছর পরে, সেই জায়গায় আসলে আমরা প্ল্যানিং প্যাকেজ ইউজ করি। যেটা নর্মালি ব্রেকডাউন করতেছি সেখানে তো আসলে প্ল্যানিং প্যাকেজ করার দরকার নেই, কারণ আমরা তো জানি ডিটেল করতে পারবো আমরা। যেখানে পারবো না সেখানে প্ল্যানিং প্যাকেজ। আচ্ছা আমরা কি শুরু করে দেই না নাকি? কয়জন আমরা ভাইয়া? 4 জন দেখতেছি মাত্র। তানভীর শুভদের যে কই গেছে শুক্রবারে। তানভীর আজকে আসবে না, ও আপনাকে মেসেজ দিয়েছে। সেটা আরফান দিল না নাকি? না 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 সরি, আরফান দিছে, আরফান। হ্যাঁ কখন তোমার বাবু ভালো আছে? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি। মেয়ে তো সিজার হয়েছে নাকি? হ্যাঁ হ্যাঁ সিজারিয়ান। আমার আগের বেবিটাও সিজারিয়ান, এটাও। আচ্ছা, তো বাবু মা ভালো আছে, সব দুজনেই ভালো আছে? হ্যাঁ হ্যাঁ দুজনেই ভালো আছে আলহামদুলিল্লাহ, কোনো ক্রিটিক্যালিটি হয়নি। এখন যে কন্ডিশন দেখছি মনে হচ্ছে সবকিছু ঠিকঠাকই থাকবে। আলহামদুলিল্লাহ ঠিক আছে। আমরা শুরু করি। এটা কি প্রথম বাবু না দ্বিতীয় বাবু? ও দ্বিতীয় বাবু, হ্যাঁ রাইট। ওসমান ভাই দ্বিতীয় বাবু এটা। আচ্ছা আচ্ছা, প্রথমটা ছেলে আর এটা মেয়ে। দারুণ, এক ছেলে এক মেয়ে। তাহলে এখানে শান্ত 2 মেয়ে, ওসমানের 2 ছেলে নাকি? আমার 2 ছেলে, ভাইয়ের হচ্ছে 2 মেয়ে। তো 2 মেয়ে। ভাই আপনার ক্লাসের মধ্যে মাঝে মধ্যে কিছু এন্টারটেইনমেন্টের ব্যবস্থা রাখেন, তাহলে হয়তো বা স্টুডেন্টরা আসার মানে বেশি আগ্রহ পাবে। কি এন্টারটেইনমেন্ট করবেন? এটা আমি জানি না ভাই, এখন এটা আপনাকে খুঁজে বের করতে হবে যে আরেকটু কিভাবে। ম্যানেজমেন্ট সাবজেক্টটা তো হচ্ছে ভাই খুবই রসকর শূন্য। হ্যাঁ এটা আমি জানি না, আমার ক্লাস কি বেশি রসকর শূন্য হয়ে যায় জানি না, তো আমি তো একটু এনজয় না করার না চেষ্টা করি। না না এনজয়, ক্লাস ক্লাস যথেষ্ট ঠিক আছে, এবং মানে ইনফরমেটিভ, এত সুন্দর ক্লাস। তবে যে সমস্যা হচ্ছে আসলে অনেকেই অনেক ধরনের মানে প্রোগ্রাম বা এই যে কোভিড বললাম এইসব কারণেই কিন্তু মানে যারা শিডিউল মিস করতেছে। ইভেন আই এম ওয়াকিং অন স্ট্রিট হাই রোড ফ্রম হচ্ছে এই পল্লবী টু 10 নম্বর রোড, আম কালেকশন করতে যাচ্ছি, আমাকে উইদাউট বিং ইনফর্ম আম পাঠায় দিচ্ছে 2 মণ। এখন আমি জানি না, আমি এখন আম কালেকশন করতে যাচ্ছি, 10 নম্বর রোডে হাঁটতেছি কিন্তু। এত বুঝতেই পারছি। সুন্দরবন কুরিয়ারে যাচ্ছেন? হ্যাঁ সুন্দরবন কুরিয়ারে। আচ্ছা আচ্ছা, আমাদেরকে এরকম পাঠালে তো ভালো হতো, না জান না যদি এরকম পাইতাম তাহলে ভালো হতো, আমাদের থেকে পাঠায় না। বিরাট সারপ্রাইজ হতো। না না ঠিক আছে না, সারপ্রাইজই বরং দেখা যাচ্ছে যে পরে আবার উসুল করে নিবে আর কি। আমরা শুরু করে দেই। হ্যাঁ শুরু করে দেই, হ্যাঁ রেকর্ডে হ্যাঁ, শুরু থাকবে করে সবাই দেন। দেখতে পাবে।
ওকে, আমরা দেখেন আমরা আজকে কিন্তু শিডিউল চ্যাপ্টারটা আসলে টাচ করব এবং শিডিউল চ্যাপ্টারটা শেষ করব আসলে। তাহলে এখানে যে প্রসেসগুলো থাকবে, আমি এই টেবিলটাতে বারবার আসছি এই কারণে যে আসলে আমরা যে দুইটা টপিক পড়তেছি এখন, দুইটা মডিউল, একটা হচ্ছে প্ল্যানিং, স্টার্টিং দ্য প্রজেক্ট আর ডুইং দ্য প্রজেক্ট। এইটা আসলে দুইটাই আসলে পিএমবক ঘেঁষে আর কি, পিএমবকের সাথে ডাইরেক্টলি কানেক্টেড। সো এটা বেটার হয় যখন আমরা এটা পড়বো টপিকটা ইমিডিয়েটলি পিএমবকের ওই চ্যাপ্টারটা একবার দেখে নিলে খুবই ভালো হবে আর কি। শিডিউল ম্যানেজমেন্ট। সো হ্যাঁ, শিডিউল ম্যানেজমেন্ট। পিএমএ আসলে অনেক আগে থেকে চ্যাপ্টারটার নাম ছিল টাইম ম্যানেজমেন্ট, হ্যাঁ, প্রজেক্ট টাইম ম্যানেজমেন্ট। তো এটা গত ভার্সন থেকে এটা আসলে শিডিউল ম্যানেজমেন্ট অথবা স্কেডিউল ম্যানেজমেন্ট। আচ্ছা, এখানে 6টা প্রসেস আছে আসলে, 6টা প্রসেস আছে এবং এই 5টা প্রসেস হচ্ছে প্ল্যানিং এ, আর লাস্টের প্রসেসটা যেটা মনিটরিং এন্ড কন্ট্রোলে আছে। সো এই এখানে যে 6টা প্রসেস আছে আসলে, এটা সব জায়গায় যারাই আমরা শিডিউলিং নিয়ে কাজ করবো, স্পেশালি ট্রেডিশনাল প্রজেক্ট ম্যানেজমেন্টে, তাদের আসলে সিকোয়েন্সিয়ালি প্রতিটা প্রসেস ফলো করতে হয়। আগে প্ল্যান করতে হয় শিডিউল ম্যানেজমেন্টের, যে আমাদের শিডিউলের ইউনিট কি হবে, তারপর আমরা কোনো সফটওয়্যার ইউজ করবো কিনা, কত ডিটেল শিডিউলটা করতে হবে, তারপরে এই যে সামনে যে অ্যাক্টিভিটিস গুলো আছে, স্পেশালি কিভাবে শিডিউল ডেভেলপ করব এবং কিভাবে শিডিউলটা কন্ট্রোল করব এবং কিভাবে চেঞ্জ কন্ট্রোল হবে শিডিউলে, সেই ব্যাপারটা আমরা শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে রাখি। ঠিক আছে, ওই যে গত ক্লাসে ফুটবল খেলা দেখেছিলাম না, যে কোনো কিছু করার আগে ফুটবল মানে প্ল্যান করতে হয়। সো আমাদের এই প্রসেস, এই নলেজ এরিয়াটা করতে গেলেও বাকি প্রসেসগুলো করার কিভাবে করবো তার প্ল্যানিংটা, রোড ম্যাপটা এখানে থাকবে। তারপর 6.2 আসলে গত ক্লাসে আমি আলোচনা করে ফেলছি যে একটা ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা কি করি, শিডিউল অ্যাক্টিভিটিস তৈরি করি, টাস্ক তৈরি করি। পিএমবকের টাস্ক শব্দটা ইউজ করে নাই, ফলে আমরাও টাস্ক শব্দটা খুব কম ইউজ করবো। পিএমবক আসলে অ্যাক্টিভিটিস বলছে, ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা অ্যাক্টিভিটিস বের করি। তারপরে তো আমরা জানি যে অ্যাক্টিভিটিস গুলো কি করতে হবে, নেক্সট কাজ হচ্ছে অ্যাক্টিভিটিগুলোকে সিকোয়েন্স করতে হবে। শুধু অ্যাক্টিভিটি বের করলে কিন্তু হবে না, যেটা যার জন্য আমরা ওই যে নেটওয়ার্ক ডায়াগ্রাম করব, ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করব, হ্যাঁ, করে আমরা বের করবো আর কি টাইমিংটা। তো তাহলে প্রথমে করতে হবে সিকোয়েন্স অ্যাক্টিভিটি। প্রথম করলাম কি, সব অ্যাক্টিভিটি ওয়ার্ক প্যাকেজ থেকে সব অ্যাক্টিভিটি আমরা বের করবো, যেটা গত ক্লাসে আমি বলছিলাম। করার পরে তার মানে সব অ্যাক্টিভিটি গুলো প্ল্যান, একটা ওয়ার্ক প্যাকেজ যদি 1টা 2টা 3টা বা 4টা অ্যাক্টিভিটি থাকে, এরপর সবগুলো ডিউরেশন আমাদের অলরেডি আমরা ডিউরেশন সেদিন আলোচনা করছিলাম যে ডিউরেশন বের করে তাহলে আমরা ইজিলি কিন্তু বের করতে পারি যে ওয়ার্ক প্যাকেজটা কত সময় লাগবে, এবং তারপরে এগ্রিগেট করে আমরা প্রজেক্টের সময় পাই। সো এটা করার পরে এই 4টা অ্যাক্টিভিটিস তো অবশ্যই একটা সিকোয়েন্স ফলো করবে, তাই না? যে আগে আমরাও দেখছি যে আমাদের ভেন্যু সার্চ করতে হবে, তারপর ভেন্যু এক্সপ্লোর করতে হবে, তারপরে হচ্ছে ভেন্যুকে বুকিং দিতে হবে। সিকোয়েন্স আছে, সিকোয়েন্স না হলে কাজগুলো আসলে কনটেক্সচুয়ালাইজ হয় না এবং আসলে কাজ করা যাবে না। সো এটা হচ্ছে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস। তারপর হচ্ছে প্রতিটা কাজের ডিউরেশন বের করা, যে 4টা কাজ কোনটার কত ডিউরেশন লাগবে। এরপরে ডেভেলপ শিডিউল, তার মানে এখন আমাদের প্রতিটা কাজের ডিউরেশন বের হয়ে গেছে, সিকোয়েন্স পেয়ে গেছি, সিকোয়েন্স তৈরি করা হয় নেটওয়ার্ক ডায়াগ্রাম দিয়ে। করার পরে এখন আমরা এটাকে ডেভেলপ শিডিউল মানে হচ্ছে আমরা এখানে আসলে সিপিএম মেথড ইউজ করবো, যেটা আসলে গ্লোবালি সব জায়গায় ইউজ করা হয় এবং সব সফটওয়্যারও ভিতরে সিপিএমটাই ইউজ করে অ্যাজ এ ইঞ্জিন আর কি, লজিক্যালি। সিপিএম মানে কি ভাই? ক্রিটিক্যাল পাথ মেথড। হ্যাঁ, আমরা ক্লাসে করব, তখন ক্লিয়ার হবে। সো এটার দ্বারা আসলে প্রজেক্টের শিডিউল তৈরি করি। এই ডেভেলপ শিডিউলের আউটপুটই হচ্ছে শিডিউল বেসলাইন। যখন শিডিউলটা তৈরি হয়ে যায়, শিডিউলটা আমরা বিভিন্ন ফরম্যাটে প্রেজেন্ট করি, যেমন গ্যান্ট চার্টে প্রেজেন্ট করি বা মাইলস্টোন চার্টে প্রেজেন্ট করি, বিভিন্ন আছে সিস্টেম। সেটা ম্যানেজমেন্ট যদি অ্যাপ্রুভ করে, ম্যানেজমেন্ট অ্যাপ্রুভ করলে ওটা আমাদের বেসলাইন হয়ে যায়। এরপরে প্রজেক্ট শুরু হয়ে গেল। শুরু হওয়া মানে কি, এখন এক্সিকিউশনে এসে আমরা অ্যাজ পার দ্য শিডিউল আমরা কাজগুলো করবো এবং সেই সময় কন্ট্রোল করার চেষ্টা করবো যাতে বেসলাইন থেকে আমরা ফ্লাকচুয়েট না করি। যদি করি, কিভাবে আমরা আবার কন্ট্রোল ওয়েতে ফিরে আসতে পারি। আর যদি কোনো চেঞ্জ ম্যানেজমেন্ট লাগে যে আসলে শিডিউল বাড়াতে হবে বা কমাতে হবে কোনো একটা অ্যাক্টিভিটি লেভেলে বা ওয়ার্ক প্যাকেজ লেভেলে কিংবা প্রজেক্ট লেভেলে, সেটা অবশ্যই মানে কন্ট্রোল ওয়েতে এবং অফিসিয়ালি ফর্মালি ম্যানেজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত শিডিউলটা বেসলাইন হয় নাই, ততক্ষণ পর্যন্ত ইচ্ছা করলে আমরা চেঞ্জ করতে পারি। যখন একবার বেসলাইন হয়ে যাবে, তারপরে কিন্তু ফর্মাল প্রসিডিউর ফলো করে সেটাকে চেঞ্জ করতে হবে। এই গাইডলাইনটাকে মনে রাখি। পিএমআই গাইডলাইন হচ্ছে যদি একবার কোনো কিছু বেসলাইন হয়ে যায়,
তাহলে সেই বেস লাইনটা আসলে পরে যদি আপডেট হয় কোনো কারণে, সেটা অবশ্যই ফর্মাল প্রসিডিউর দিয়ে আসতে হবে, এবং যাদের অ্যাপ্রুভ দেওয়ার কথা অথরিটি লেভেল যাদের আছে তারা এটা অথরাইজ করবে। Alright. তাহলে আমি আসলে কি বলার চেষ্টা করলাম? আমি বলার চেষ্টা করলাম যে যে 5টা 6টা প্রসেস, প্রতিটার কাজ কি আসলে, কেন দরকার, এটুকুই আসলে ভালো মতো জানাটা দরকার পরীক্ষার্থী। এখন আসলে যে টপিক সি, প্ল্যান এন্ড ম্যানেজ শিডিউল, এটা আসলে পুরোটা ওটারই চ্যাপ্টারটারই আসলে এখানে কন্টিনিউশন। সেখানে ডেলিভারেবল এবং টুলস যেগুলো আমরা দেখতেছি, এগুলো সবই আসলে শিডিউল তৈরি করার জন্য আমাদের লাগবে। যেমন টাস্ক এস্টিমেট, আমরা যে বললাম যে ডিউরেশন বের করবো টাস্কের, সেটা কিভাবে করা হয় তারও কিছু টেকনিক আছে, সেটা আমরা দেখবো অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেটের। তারপরে কস্ট এস্টিমেট যদি পরের চ্যাপ্টারে করবো। তো তারপরে স্টোরি এস্টিমেট মনে আছে, অ্যাজাইলে আমরা স্টোরি এস্টিমেট করি, তাই না? এই যে প্ল্যানিং পোকার খেলে কিংবা টি শার্ট সাইজিং, মডিফাইড ফিবোনাচ্চি নাম্বার, সেটা দিয়ে আমরা স্টোরি এস্টিমেট করি। আবার স্টোরি, অনেকে স্টোরি বলে, অনেকে আবার ফিচার বলে, ফিচার এস্টিমেট। আমরা প্রোডাক্ট ব্যাকলগে অনেকেই ফিচার্স রাখে বা ওয়ার্ক আইটেমস রাখে কিংবা ডাইরেক্টলি স্টোরি রাখে। নর্মালি ফিচার থাকে, ফিচারটাকে ব্রেকডাউন করে আসলে আমরা একাধিক স্টোরি তৈরি করি। আমরা ওদের একটা ফিগার দেখেছিলাম গত ক্লাস, তাই না? মনে আছে? প্ল্যান এন্ড ম্যানেজ শিডিউল, এটা কি টপিক সি নাকি ডি? এটা আগের কি কোন স্লাইড দেখতেছো? আগের স্লাইডে এটা ডি ছিল, আর নতুন স্লাইডে এটা সি। তুমি কি আগের স্লাইড দেখছো কিনা? প্ল্যান এন্ড ম্যানেজ বাজেট এন্ড রিসোর্সেস, এটা কি আমরা পরে পড়বো? হ্যাঁ, এটা আগের আগের ইয়াতে স্টুডেন্ট ম্যানুয়ালও আগে আছে। এটা তুমি কোনটা দেখতেছো বলো? আমি ভাই ওই যে স্টুডেন্ট ম্যানুয়ালটা দেখতেছি। হ্যাঁ হ্যাঁ, ওটাতে আগে সিটা আগে আছে, এটা ডিটা আগে স্টুডেন্ট, আছে। এইটা হচ্ছে স্টুডেন্ট ম্যানুয়ালে, এটা হচ্ছে ডি। হ্যাঁ হ্যাঁ, আর সিতে হচ্ছে আপনার প্ল্যান এন্ড ম্যানেজ বাজেট এন্ড রিসোর্সেস। রাইট। আচ্ছা সো ঠিক এখানে আছে। আসলে পিএমআই এটা গন্ডগোল করছে কি, পিএমআই সামহাউ প্রেজেন্টেশন স্লাইডেও গতবার ডি আছে, কিন্তু আগের যারা স্লাইড নিয়েছি আমি সফট কপি দিছিলাম সবাইকে, সেখানে দেখবেন যে ডিটা আগে আছে, মানে বাজেট আগে আছে, তারপরে শিডিউল আছে। কিন্তু আসলে প্রজেক্টে তো শিডিউল না করে বাজেট করা যায় না। এই ফিডব্যাকের কারণে কিন্তু নতুন শিডিউলে ইয়াতে প্রেজেন্টেশন স্লাইডটা চেঞ্জ করছে ওরা। হ্যাঁ, আচ্ছা আপডেট করে দিচ্ছে, অনেক জিনিস আপডেট হচ্ছে, তার মধ্যে এটা একটা মেজর আপডেট, যেটা আমরা সবাই কনসার্ন দিছিলাম আর কি ইনস্ট্রাক্টররা, যে এটা তো হয় না। এবং পিএম বকের কিন্তু সিকোয়েন্সটা তাই, আগে স্কোপ, তারপর শিডিউল, তারপরে বাজেট। আবার আগের আগের প্রেজেন্টেশন স্লাইডেও সিতে ছিল হলো বাজেট এন্ড রিসোর্স, প্ল্যান এন্ড ম্যানেজ বাজেট এন্ড রিসোর্স। পিএম বকে দেখো যে আগে শিডিউল তারপরে কস্ট, আর কি। কিন্তু ওরা সামহাও এটা করে ফেলছিল। আচ্ছা আচ্ছা, সেটা একটা রং অ্যাপ্রোচ ছিল, কিন্তু স্টুডেন্ট ম্যানুয়ালটা ওরা আপডেট করে না, ওটা তারা পরে আপডেট আসবে। ওরা শুধু স্লাইডটা আপডেট করে দিচ্ছে। ওকে ম্যাম। প্রচুর ফিডব্যাক দিচ্ছে, এবং এর কিছু এরর আছে, যেমন এখনো মধ্যে ওসমান মধ্যে একটা এরর পাইছে না, ডুপ্লিকেশন অফ ডেফিনেশন হয়েছিল। এরকম আরো কয়েকটা জায়গায় এরর আছে, নতুনটাতেও এরর পাচ্ছি, মানে আসলে সময় লাগতেছে ওদের পুরো ইয়া হওয়ার কারণে। ঠিক আছে ভাই। রাইট, সো আমরা তাহলে শিডিউলটা দেখি, এগুলো সবগুলো আমরা ডিসকাস করবো, সমস্যা নাই। এখানে দুইটা প্রশ্নে আলোচনা হবে, অ্যাজাইলের প্রশ্নটাও এবং ট্রেডিশনাল। অসংখ্য টুলস টেকনিক, হ্যাঁ, দুইটা স্লাইড টুলস টেকনিকে দেখা যাচ্ছে। এগুলো আমরা অনেক কিছু পড়ছি না, এই যে এগুলো পড়ছি আমরা, টি শার্ট সাইজিং, ফিবোনাচি সিকোয়েন্স, স্টোরি পয়েন্ট, রিলেটিভ এস্টিমেটিং, মনে আছে? সব অ্যাজাইলে পড়ছি কিন্তু আমরা। ইটারেশন প্ল্যানিং, এই যে সব এস্টিমেশন করা হয় কোথায়? ইটারেশন প্ল্যানিং এ করা হয়। রিলিজ প্ল্যানিং, আগে প্রোডাক্ট ভিশন, তারপরে রোড ম্যাপ, তারপর রিলিজ প্ল্যানিং, তার নিচে হচ্ছে ইটারেশন। তারপর আমরা মেজার করব, অ্যাজাইলের এটা মেজারিং প্রসিডিউর, যে আমরা কিভাবে প্রোগ্রেস মেজার করব আমাদের প্রোগ্রেসের, সেটা আমরা দেখবো এখানে বার্নার চার্ট এবং বার্ন আপ চার্টে। তারপরে কিউমুলেটিভ ফ্লো ডায়াগ্রাম, এটা আসলে কানবানে ইউজ হয়, এটা নিয়েও আমরা সামনে পরে আলোচনা আছে, এখানে জাস্ট মেনশন আছে, আলোচনা আছে অনেক পরে। তারপর থ্রুপুট অ্যানালাইসিস, এটাও কানবানের, মানে আমরা একটা
সাইকেলে কতগুলো ডেলিভারি দিতে পারি আইটেমস। ভেলোসিটি অ্যানালাইসিস, ভেলোসিটি কি কারো মনে আছে? ভেলোসিটি অ্যাজেল থেকে না? ভেলোসিটির মানেটা কি? বলছিলেন ভাই, ভুলে গেছি। কারো মনে আছে ভেলোসিটিটা কি? এটা হচ্ছে যে আমরা একটা ইটারেশনে সে 2 উইকস এর ইটারেশন বা 4 উইকস এর ইটারেশন, 2 উইকস এর ইটারেশনে একটা টিম যে পরিমাণ স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে, সেই এভারেজ সেটাকে আমরা ভ্যালুসিটি বলতেছি। একটা টিম 40 স্টোরি পয়েন্ট ডেলিভারি দিতে পারে, তাহলে সেই টিমের ভ্যালুসিটি কত? 40। আর কে কোনো টিম আমাদের 50 দিতে পারে, তাহলে তার ভ্যালুসিটি হচ্ছে 50। ভ্যালুসিটি আসলে কয়েকটা ইটারেশন করে তারপরে আসলে এভারেজ করে মেজার করা হয়। প্রথম ইটারেশন হয়তো আমি 40 দিচ্ছি, পরের প্রোডাক্ট ইয়াতে আমার স্টোরি পয়েন্ট বেড়ে গেছে 50, মানে প্রোডাক্টিভিটি বাড়ছে। ভ্যালুসিটি বাড়া মানে কি আসলে? টিমের প্রোডাক্টিভিটি বাড়া আসলে। তারপর এটা তো 60 লাগছে, তাহলে নর্মালি লাস্ট তিনটা, এটাকে একটা টার্ম আছে আমরা বলি ইয়েস্টারডেস ওয়েদার। ইয়েস্টারডেস ওয়েদার, আমরা যদি বলি যে আগামীকালের ওয়েদার কেমন হবে, তাহলে আমরা ইমিডিয়েটলি কি বলবো? আমরা মনে করি যে গতকাল যেরকম ছিল সেরকমই মোটামুটি থাকবে আর কি, তাই না? সো ইয়েস্টারডেস ওয়েদার মানে হচ্ছে যে আমি যে আগামী ইটারেশনে কাজ শুরু করবো টিম, তাহলে আমি কত ডেলিভারি দিতে পারবো, এটা কিভাবে জানবো? হ্যাঁ, আমরা আগের ইটারেশনে কত ডেলিভারি দিতে পারছে আমার টিম, সেইটাই আসলে আমার ইয়েস্টারডেস ওয়েদার। কিংবা অনেকে বলে আগের টিমটাকে যোগ করে এভারেজ করলে যত হয়, সেটা আসলে আমার নেক্সট ইটারেশনে আমি সেই পরিমাণ স্টোরি পয়েন্ট দেবো। সো সেটা হচ্ছে ভ্যালোসিটি অ্যানালাইসিস আর কি, বা ভ্যালোসিটি, এটা ভ্যালোসিটি অ্যানালাইসিস করা আর কি। রেট্রোস্পেক্টিভ আমরা আলোচনা করছি, মানে লেসন লার্ন। তারপরে কি আছে? ব্যাকলগ রিপ্রাইজ হতে পারে, স্কেলিং প্রজেক্টস। এখানে আমরা 2-3টা জিনিস নতুন দেখবো। একটা হচ্ছে সেফ নিয়ে আলোচনা দেখবো একটু, তারপরে স্কাম অফ স্কামস দেখবো, আর ডিসিপ্লিন অ্যাজাইল নিয়ে কিছু দেখবো। আর প্রকিউরমেন্ট নেগোসিয়েশন, এটা আসলে আমরা পরে আলোচনা করবো প্রকিউরমেন্ট চ্যাপ্টার। প্রকিউরমেন্ট কেন নিয়ে আসলো? আমরা কিন্তু সব কাজকে নিজেরা করবো। ওই যে ওয়ার্ক প্যাকেজ ব্রেকডাউন করছি, হয়তো ধরেন পিকনিকের, আমরা যে পিকনিক করছিলাম, পিকনিকের হয়তো ফুড আইটেমটা অন্য কাউকে আমরা আউটসোর্স করে দিচ্ছি, ফলে তার সাথে কিন্তু টাইমিংটা আমাদেরকে নেগোশিয়েট করে নিতে হবে যে কখন কোন ফুডটা ডেলিভারি হবে। তো সেটা কিন্তু আমাদের শিডিউলিং এ চলে আসবে। হ্যাঁ, আমাদের প্রজেক্ট শিডিউল আসলে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি? আমরা জেনারেলি ট্রেডিশনাল প্রজেক্টে যে সবাই বোধহয় জানি এটা, তাই না? মাইক্রোসফট প্রজেক্টে যে গ্যান্ট চার্ট এবং বার চার্ট তৈরি হয়, এবং প্রতিটা কাজের নাম থাকে, এই যে বোর্ডগুলো আসলে আমরা ওয়ার্ক প্যাকেজ বলি, তার নিচে থাকে টাস্ক। প্রতিটা টাস্কের সাথে ডিউরেশন অ্যাসোসিয়েটেড আছে এবং স্টার্ট এবং এন্ডেড আছে, এবং ডান দিকে আমরা জ্ঞান বার চার্টগুলো পাই। তো প্রজেক্ট শিডিউল জেনারেলি এইভাবে আমরা প্রেজেন্ট করি, এবং সেটাই আসলে ফলো করি থ্রু দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট। যখন আমরা শিডিউলিং শুরু করি, তখন আসলে আমাদের স্টার্টিং পয়েন্ট কি হয়? আমাদেরকে স্টার্টিং পয়েন্ট দরকার। স্টার্টিং পয়েন্ট মানে আমি যে এতগুলো ওয়ার্ক প্যাকেজ ভেঙে অ্যাক্টিভিটি বানাচ্ছি, এখন আসলে তো আমার জানা দরকার যে কোন অ্যাক্টিভিটি ডিউরেশন কত। তাহলে ধরেন আমরা পিকনিকের আগেও 2-3 বার করে আসছি, তাহলে আমাদের একটা অভিজ্ঞতা হয়ে গেছে যে আমাদের আসলে যদি ভেন্যু সিলেক্ট করতে চাই, তাহলে আমাদের এতদিন সময় লাগে। এটা কোথা থেকে পাই? আমরা পাই হচ্ছে হিস্টোরিক্যাল ডাটা থেকে, তাই না? আগের 2 বছরে কত সময় লাগছে আমাদের। আবার বেঞ্চমার্ক মানে হচ্ছে যে আগে থেকে কোনো যদি স্ট্যান্ডার্ড থাকে বা কেউ করছে যেটা একটা স্ট্যান্ডার্ড, তো সেইটা ফলো করে আমরা বলতে পারি যে আমাদের এই কাজেও সেম টাইম যেহেতু আমরা কাজ করছি সেম স্কোপের, তাহলে আমাদেরও সেই সময় লাগবে। আমরা বেঞ্চমার্ক এবং হিস্টোরিক্যাল ডাটা দিয়ে আসলে এস্টিমেশনের স্টার্টিং করি, সবচেয়ে বেশি ইউজ করি আর কি আমরা যখন এস্টিমেশন করি। এছাড়া আমরা কিছু টুল দেখবো যে কিভাবে এস্টিমেট করতে হয়। তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা, ওই যে প্রথম প্রসেসটা, প্ল্যান শিডিউল ম্যানেজমেন্ট। ঠিক আছে? কিভাবে শিডিউল আমরা সব অ্যাক্টিভ প্রসেসগুলো করব, এবং শিডিউল কিভাবে ডেভেলপ হবে, বেসলাইন হবে, কার অ্যাপ্রুভাল লাগবে, সিগনেচার লাগবে, এবং থ্রু আউট দ্য প্রজেক্ট লাইফ সাইকেল কিভাবে আমরা এটাকে ফলো করব। এবং শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে কি কি জিনিস থাকে দেখেন। কন্টেন্টটা কি হয় শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানে? একটা হচ্ছে যে ডিউরেশনে অ্যাক্টিভিটির অ্যাকুরেসি কতটুকু হতে হবে, কত পার্সেন্টেজ কারেক্ট হতে হবে, সেটার কোনো গাইডলাইন থাকতে পারে অর্গানাইজেশনে। তারপর প্রজেক্ট শিডিউল মডেল থাকতে পারে, মানে কোনো মডেল অলরেডি ডেভেলপ করা আছে, যদি এর আগে আমরা সেম ধরনের কাজ করছি, একই ধরনের যদি কোনো প্রজেক্ট করেন, তাহলে কি হয়? মডেল ডেভেলপ হয় না, সেটা থেকে আমরা আবার ইউজ করতে পারি। তারপরে অর্গানাইজেশনাল প্রসিডিউর লিঙ্কস,
এটা কোথা থেকে আসলো? এটা আসলে ওপিএ থেকে আসলো, অর্গানাইজেশন প্রসেস অ্যাসেট। তার মানে অর্গানাইজেশনের কোনো যদি গাইডলাইন থাকে, কিরকম গাইডলাইন, যে আমি শিডিউলিং করতেছি কোনো একটা প্রজেক্টে, দেখা যায় অনেক টিম এরকম করে যে আমাদের রিকোয়ারমেন্ট গ্যাদারিং এ আমাদের আসলে টোটাল প্রজেক্টে 10% সময় আমরা রিকোয়ারমেন্ট গ্যাদারিং করি, আবার 15% সময় ডিজাইন নিয়ে কাজ করি বা প্ল্যান নিয়ে কাজ করি, বাকি আমাদের জেনারেলি 50% সময় লাগে এক্সিকিউশন। এরকম যদি কোনো গাইডলাইন থাকে বা বলা থাকে যে এই কাজ করতে হবে তোমার, স্পেশালি শিডিউল রিলেটেড, তাহলে সেটা আমাদের ফলো করতে হবে এবং সেটা প্ল্যানিং এ ইনক্লুড করতে হবে। তারপরে আমরা শিডিউলটা যে করতেছি, এটা টাইমিং কি হবে, এটাকে ডেতে মেজার করবো নাকি উইকে নাকি মান্থে মেজার করবো, ইউনিট অফ মেজার। আমরা একটু আগে যে ফিগারটা দেখলাম গ্যান চার্টে, ওখানে ডে ছিল, কিন্তু আমরা ইচ্ছে করলে উইক, তারপরে মান্থ। বড় প্রজেক্টে আমরা হয়তো মান্থে ফলো আপ করি যে একটা কাজ করতে 3 মাস লাগবে। তারপরে আমরা শিডিউলের পারপাস মেজার কিভাবে করবো, সেটার রিপোর্টিং গাইডলাইন থাকতে হবে প্ল্যানে। প্রসেস ডেসক্রিপশন মানে সামনের যে প্রসেসগুলা আমরা দেখলাম যে টোটাল 6টা প্রসেস, তাই না? 6.1 থেকে 6.6, ওই প্রসেসগুলো কিভাবে করবো তার রোড ম্যাপটা কি, গাইডলাইনটা কি, সেটাও এখানে বলা থাকবে শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান। তারপরে রিপোর্টিং ফরম্যাটটা কিরকম ইউজ করবো, আমরা কি এক্সেল এর ফরম্যাট ইউজ করবো নাকি কোনো ড্যাশবোর্ড আছে আমাদের অটোমেটেড, নাকি মাইক্রোসফট প্রজেক্ট ইউজ করবো, এই ডিসিশনগুলো। এবং আমাদের স্পন্সরদের থ্রেশহোল্ডটা বুঝতে হবে। একটা কাজ যদি ডেভিয়েট হয়ে 10% 20% বেশি সময় লাগে, তাহলে সেই পরিমাণ আসলে আমাদের থ্রেশহোল্ড দেওয়া আছে কি। তারপর কন্ট্রোল থ্রেশহোল্ড আমরা এই কারণে এস্টাবলিশ করি, সে প্রজেক্ট ম্যানেজার টিম নিয়ে কাজ করতেছে, তাকে হয়তো আমরা একটা থ্রেশহোল্ড দিই যে কোনো একটা কাজের যদি 5 দিন বা 5% কম বেশি হয়ে যায়, তাহলে এটা তোমার থ্রেশহোল্ডের মধ্যে আছে, তুমি এটা নিজে কন্ট্রোল করতে পারো। কিন্তু যদি কোনো কারণে এর উপরে চলে যায়, তাহলে এটা নেক্সট লেভেলে এসকেলেট হবে। সো এই জন্য আমরা আসলে কন্ট্রোল থ্রেশহোল্ডটা সেট করি, স্পেশালি এসকেলেশনটাকে ঠিক রাখার জন্য। আচ্ছা, এখন দেখেন অ্যাজাইল আমরা এতক্ষণ যেটা আলোচনা করলাম, বেশিরভাগই আসলে ট্রেডিশনাল প্রজেক্টের শিডিউলিং কিভাবে করা হয় সেই প্ল্যানটা নিয়ে আলোচনা করি। আর অ্যাজাইলে কিন্তু আমরা 2টা টেকনিক ইউজ করি শিডিউলিং এর জন্য। একটা হচ্ছে ইটারেটিভ শিডিউলিং উইথ ব্যাকলগ, একটা হচ্ছে অন ডিমান্ড শিডিউলিং। এই 2টা মনে আছে কিনা, এই যে আমি একটু দেখি, এটা আমি একটা বড় স্লাইড খুলেছিলাম, সেটা আছে নাকি, আমি ফাইল আপ করি। এটা দেখা যাচ্ছে তো না? এই যে এখানে আমরা খেয়াল আছে, আমরা যে অ্যাজাইল যখন বলছিলাম যে অ্যাজাইল 2 ধরনের, একটা হচ্ছে ইটারেশন বেসড অ্যাজাইল, একটা হচ্ছে ফ্লো বেসড অ্যাজাইল। ঠিক আছে? ইটারেশন বেসড অ্যাজাইলটা আসলে স্ক্রাম, যেটা দুইটার মধ্যে কারো পার্থক্য মনে আছে? এই 2টার মধ্যে পার্থক্য কি, ইটারেশন বেসড অ্যাজাইল এবং ফ্লো বেসড অ্যাজাইলের মধ্যে? এগুলো কি, এই টাইম পাসগুলো কি বোঝায়? একই ধরনের প্রসিডিওর বারবার করছে ভাইয়া, হ্যাঁ, এবং সমান লেন্থের টাইম বক্স, এটা হচ্ছে মানে ইটারেশন, তাই না? হ্যাঁ, রাইট। সো এটা একটা ইটারেশন বোঝাচ্ছে, তাই না? তার মধ্যে আমরা কাজগুলোকে বারবার করতেছি, করে মানে ডেলিভারেবল তৈরি করতেছি, আবার নেক্সট ইটারেশন আবার ডেলিভারেবল তৈরি করতেছি। ইটারেশন বেস অ্যাজাইল মানে ইটারেশন গুলো ফিক্সড, ইজ টাইম বক্স ইজ দ্য সেম সাইজ, হ্যাঁ, টাইম বক্স হচ্ছে সেম সাইজ। আর ফ্লো বেস অ্যাজাইল কি, এটা কিন্তু সাইজ সেম না। আমার প্রোডাক্ট ব্যাকলগে যে পরিমাণ কাজের অর্ডার আছে, সেটা করতে যত সময় লাগে সেটা আমরা সেই অনুযায়ী আমাদের টাইম বক্স সেট করবো, কোনো ফিক্স না। আর এখানে কি থ্রু আউট দ্য লাইফ সাইকেল অফ দ্য প্রজেক্ট একদম ফিক্সড টাইম বক্স, সেটাকে আমরা ইটারেশন বেস বলি। আর যেটা ফিক্সড টাইম বক্স না, আমাদের রিকোয়ারমেন্টের উপর ডিপেন্ড করতেছে, কখনো বেশি কখনো কম কখনো আরো বেশি, সেটা হচ্ছে ফ্লো বেস অ্যাজাইল। নামগুলো একটু ভালো দেওয়া যেত, একটা হচ্ছে টাইম বেসড অ্যাজাইল, একটা হচ্ছে ফিচার বেসড অ্যাজাইল, মানে তাহলে ভাইয়া মানে নামেই আপনার ডেফিনিশনটা হয়ে যেত। আচ্ছা, তো ওইটারই দেখেন, আমরা এখন ওইটার উপর বেস করে আসলে শিডিউলিং 2 ধরনের, ইটারেশন শিডিউলিং উইথ ব্যাকলগ। তারপরে প্রথম ফিগারটার কথা বলতেছে,
যেখানে আমরা কি করি ইটারেটিভ শিডিউলিং উইথ ব্যাকলগ। তার মানে ওখানে কিন্তু আমরা মেইনলি ফোকাস নেই যে আমাদের ইটারেশনটা ফিক্স, আমাদের ব্যাকলগে যাই থাক না কেন ইটারেশনে যা ডেলিভারি দিতে পারবো সেটি আমরা শুনে নেব এবং ওই শিডিউলের মধ্যে আমরা ওটা ডেলিভারি দেওয়ার চেষ্টা করি। এখন পুরো ব্যাকলগে দেখেন অ্যাজেলে কি করা হয়, পুরো ব্যাকলগে যদি আমরা হিসাব করে দেখি যে পুরো ব্যাকলগে হচ্ছে, আমি আগে বলছিলাম যে 600 স্টোরি পয়েন্ট আছে। হ্যাঁ, তাহলে আমি যদি ইটারেশন বেস অ্যাজাইল ইউজ করি এবং আমি ধরি যে আমার 4 সপ্তাহের ইটারেশন এবং প্রতি সপ্তাহে আমি 50 ডেলিভারি দিতে পারি, 50 স্টোরি পয়েন্ট, তাহলে আমার কয়টা ইটারেশন লাগবে? কয়টা ইটারেশন লাগবে? হলে 12টা। 12টা ভাইয়া, 12টা ইটারেশন লাগবে, রাইট? এবং তাহলে 12 ইন্টু যদি 4 উইকস গুণ করি তাহলে কত উইকস লাগছে? 40 উইকস লাগতেছে, 48 উইকস, তার মানে অলমোস্ট 1 ইয়ার। এইভাবে কিন্তু আমরা ইটারেটিভ শিডিউলিং করি। ঠিক আছে, টাইমটা কিভাবে পেলাম প্রজেক্টের, বুঝতে পারছি? আর আমরা এই যে গত ক্লাস থেকে যে আলোচনা করছিলাম যে একটা ওয়ার্ক প্যাকেজ ভেঙে তারপরে টাস্ক বানানো, তারপরে ওইটা টাইম নিয়ে এসে তারপরে সিপিএম মেথড করা, সেটা আমরা ট্রেডিশনাল প্রজেক্ট বলতেছিলাম। আর এখানে অ্যাজাইলে কিন্তু এইভাবে আমরা ইজিলি প্রজেক্টের লেংথ বের করে ফেলতে পারছি। আর অন ডিমান্ড শিডিউলিং আসলে এরকম টাইম বক্স ফিক্স নাই। আমার এই ইমিডিয়েটলি যে কাজগুলো কাস্টমার চাচ্ছে যে আমার প্রোডাক্ট ব্যাকলগে এখন আমাকে একবারে আমি 6টা ডেলিভারি চাই, এখন হয়তো 10টা আইটেম আছে, এখন আমার টিম দেখবে 6টা ডেলিভারি দিতে কত সময় লাগবে, দেখলাম যে আমার আসলে 3 মাস সময় লাগবে, তাহলে আমার ইটারেশন লেংথ হবে 3 মাস। আবার এরপরে কাস্টমার বললো যে বাকি আমি 2টা চাই, এখন আমার 2টাই যথেষ্ট, 2টা করতে হয়তো আমার 2 সপ্তাহ লাগবে, আমার পরের ইটারেশন 2 সপ্তাহের হবে। সেটা হচ্ছে অন ডিমান্ড শিডিউলিং, কাস্টমারের ডিমান্ডের উপর বেস করে আমি শিডিউল করি, বুঝতে পারছি? এটা আসলে যে ফিগারটা দেখালাম অ্যাজাইলের, ওখান থেকে আসলে এই জিনিসটা আসছে। আচ্ছা, ওইটারই দেখবেন যে এখানে আসলে ডেসক্রিপশন আছে, আমি তো কনসেপ্টটা বুঝলেই হবে, এরপর একটু পড়ে নিলে আপনারা পারবেন আর কি। হ্যাঁ, যেখানে সব বলা আছে, আর অন ডিমান্ড শিডিউলিং এরও বলা আছে আর কি। ডাজ নট অন ডিমান্ড শিডিউল দেখেন, ডাজ নট ইউজ ট্রেডিশনাল শিডিউলস, এত ঠিকই আছে, অ্যাজাইল ইউজ হয় এটা, এবং আমরা পুল সিস্টেম ইউজ করি। তার মানে আমার প্রোডাক্ট ব্যাকলগে যা আছে আমি সেটা পুল করে নিই। এবং আমাদের এটা আসলে যে কানবান ইউজ করে, মনে আছে না কানবান? সবাই দেখে একটু ভুলে গেছেন। কানবানে তো প্রতিটা কলামে আমরা কি দিই? ওয়ার্ক ইন প্রোগ্রেস লিমিট দিয়ে দিই, 5টা, 3টা, 2টা। তা আমার যতক্ষণ এখানে 5টা আইটেম থাকবে ততক্ষণ আমি কিন্তু এখান থেকে কোনো আইটেম নিয়ে আসতে পারবো না, এবং এটা একদম সিকোয়েন্সিয়াল। তার মানে যখন এখান থেকে একটা আইটেম সরে এখানে আসবে, তার মানে এখানে 4টা হলো, তাহলেই আমি এখান থেকে টপ প্রায়োরিটির আরেকটা আইটেম এখানে নিয়ে আসতে পারবো। তো পুল সিস্টেম কাজ করে আর কি। এই জন্য যে কানবান বলতেছিলাম, কানবান এবং লিন ম্যাথমেটিক্স ইউজ করে এই অন ডিমান্ড শিডিউলিং। প্রোভাইডস ইনক্রিমেন্টাল বিজনেস ভ্যালু, সেটা তো বুঝতেই পারছি যে দুইটাই যেহেতু অ্যাজাইল, ইনক্রিমেন্টাল বিজনেস ভ্যালু দিবে। লেভেলস আউট ওয়ার্ক অফ টিম মেম্বার্স, এখানে আসলে ব্যাচ সাইজ ছোট রাখা হয় এবং টিম সেইভাবে কাজ করে, ছোট ছোট ব্যাচ সাইজ নেই। অলরাইট, আর বলছে কমপ্লেক্স ডিপেন্ডেন্সি যদি থাকে তাহলে এই মেথডে কাজ করা একটু মুশকিল হয়ে যায়, কমপ্লেক্স যদি ডিপেন্ডেন্সি থাকে কাজগুলোর মধ্যে বা টাস্কগুলোর মধ্যে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করে ফেললাম। এখানে কিন্তু এটা আমি বারবার বলতেছি, এটা হচ্ছে দেখবেন যে পিএমবকে 6.1 এর একটা প্রসেস চার্ট দেওয়া আছে, আইটিটিও, সেইটারই ডেসক্রিপশনটা এখানে। এগুলো হচ্ছে ইনপুটস, এটা হচ্ছে টুলস টেকনিক, এই দুইটা, এবং লাস্টেরটা হচ্ছে আউটপুট। শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান তৈরি করা। সামনে যে আলোচনা করে দেখলাম আমরা শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যানের, সেগুলো হয়তো ইনপুট নিয়ে আলোচনা করছি কিংবা টুলস টেকনিক আলোচনা করছি। আর যে শিডিউলের কন্টেন্ট দেখলাম সেটা হচ্ছে এটা, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান ডকুমেন্টেড করা। আচ্ছা, প্রজেক্ট অ্যাক্টিভিটি তো সবার মনে আছে, ওয়ার্ক প্যাকেজ ভেঙে আমরা অ্যাক্টিভিটিস তৈরি করি, এ ডিস্টিংক্ট শিডিউল পোরশন অফ ওয়ার্ক পারফর্ম ডিউরিং এ প্রজেক্ট। এবং আমরা দেখছি যে এই 3টা কাজ যদি আমরা পারফর্ম করতে পারি তাহলে আসলে ওয়ার্ক প্যাকেজটা শেষ হবে, ডেলিভারেবল হবে।
ডেলিভারি হবে, সেটাকে আমরা বলতেছি অ্যাক্টিভিটি। এবং আমরা নেক্সট এখন কোনটা পড়তেছি আসলে, আমরা পড়তেছি আসলে ডিফাইন অ্যাক্টিভিটিস। কোনটা? এই যে এটা, ডিফাইন অ্যাক্টিভিটিস। তার মানে প্রতিটা, আমি গত ক্লাসে কনসেপ্ট আপনাদের সব ক্লিয়ার করে দিচ্ছি যে আসলে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা ডিফাইন অ্যাক্টিভিটিস করি, যেটা করা হয় আসলে শিডিউলিং নলেজ এরিয়াতে। সো ওইটা আমরা এখন দেখতেছি। সো আমাদের টার্গেট কি, ওয়ার্ক প্যাকেজকে ভেঙে লোয়েস্ট লেভেলকে বলা হয় ওয়ার্ক প্যাকেজ, এবং ওয়ার্ক প্যাকেজকে ভেঙে আমরা টাস্ক বা অ্যাক্টিভিটি তৈরি করি, সেটা হচ্ছে ডিফাইন অ্যাক্টিভিটিসের কাজ। এবং সেটার আউটপুট হচ্ছে প্রজেক্ট অ্যাক্টিভিটিস। প্রতিটা ওয়ার্ক প্যাকেজে অ্যাক্টিভিটি আইডেন্টিফাই করা। তার মানে কি, তার মানে টোটাল প্রজেক্টের অ্যাক্টিভিটিস আমরা আইডেন্টিফাই করে ফেললাম। আচ্ছা, ফিচার অ্যাজাইলে তো আমরা জানি, তাই না? ফিচার বলা হয় কালেকশন অফ ইউজার স্টোরি আর কি, a set of related requirements that allows the user to satisfy a business objective or need. একটা ফিচার মানে আসলে কোন একটা বিজনেস নিড মিট করবে কাস্টমার, এবং ফিচারটা ডেলিভারি দেওয়ার জন্য আমরা ওখান থেকে আমরা স্টোরি আইডেন্টিফাই করি, কি কি স্টোরি দিলে ফিচারটা ডেলিভারি হবে। এপিক, কারো মনে আছে এপিক নিয়ে বসলাম? এপিক মানে আসলে কালেকশন অফ ফিচার বা কালেকশন অফ স্টোরিজ, যেটা আসলে অনেক বড়। এপিক মানে কি, ধরেন হচ্ছে গল্পগুচ্ছ পড়িলে আমরা হুমায়ুন আহমেদের শ্রেষ্ঠ গল্প, তার মানে কি এখানে 5টা বা 10টা গল্প আছে, তো এপিক মানে সেটা আর কি। সেখান থেকে আমরা গল্পকে আলাদা করব, এ ভেরি লার্জ অর কালেকশন অফ ইউজার অ্যাজাইল স্টোরিজ। এপিককে ভেঙে আসলে আমরা ছোট ছোট ইউজার স্টোরি তৈরি করি। সো ফিচার এন্ড এপিক দুইটার একটা কম্পারিজন দিছি দেখতেছি। Usually described as a short phrase, this term groups related functionality together to deliver business value. Epics are responsible for producing a major deliverable which may include various agile features, for example. তার মানে ওই যে যেটা বললাম যে এপিকটা আসলে কি, কালেকশন অফ ফিচার্স। এরকম হয় আসলে, ঘটনাটা এরকম হয়, এপিক থাকে তার মানে বড় বড় আইটেমস আর কি, যেটাকে আমরা এপিক বলতেছি। সেটা আসলে কি, সেটাকে ভেঙে, এপিককে ভেঙে আসলে আমরা বিভিন্ন ফিচার তৈরি করি। 3টা ফিচার বা 4টা বা 5টা ফিচার মিলে একটা এপিক হয়। আবার ওই ফিচারগুলো ভেঙে আমরা কি বানাই, ইউজার স্টোরি বানাই। আপনারা কি খেয়াল করছেন, সব কনসেপ্টগুলো কিন্তু একই। আমরা ট্রেডিশনাল প্রজেক্টে কি করি, প্রজেক্টকে ভেঙে, এটা হচ্ছে প্রজেক্ট, দেখা যাচ্ছে এখানে কালারটা, প্রজেক্টকে ভেঙে আমরা কি করি, ওই যে কন্ট্রোল অ্যাকাউন্ট তৈরি করি বা মেজর কম্পোনেন্ট তৈরি করি, তাই না? বড় বড় কম্পোনেন্ট থাকে। যদি আপনারা ইয়ার ছবিটা দেখেন, ওই যে আমাদেরকে তানভীর যে ছবিটা দিচ্ছে, কোথায় গেল, দেখছেন? এই যে এখানে কি হচ্ছে, এই যে এই লেভেলে যে যে জিনিসগুলো আছে লেভেল 2 তে, এগুলো সবগুলো বড় জিনিস না, এপিক ট্যাগ না? কারণ এর আন্ডারে আসলে আরো ব্রেকডাউন আছে, যেমন এখানে ও একটাকে ব্রেকডাউন করছে, স্ট্রাকচারকে ব্রেকডাউন করছে। তার মানে আমাদের ট্রেডিশনাল প্রজেক্টে কিন্তু সেম করি, আমরা বড়গুলোকে ভেঙে আরো ছোট বানাই, তারপর আরো ছোট বানাই, কিন্তু আমরা এক্সেসিভ ডিকম্পোজ করি না। মানে যে লেভেলে গেলে আমরা ক্লিয়ারলি এস্টিমেট করতে পারি টাইম, কস্ট, রিস্ক, কোয়ালিটি, সেই লেভেলে আমরা এরপরে আমরা যাই না, সেটাকে আমরা ওয়ার্ক প্যাকেজ করি। এখানে দেখেন স্ট্রাকচারকে ভেঙে কিন্তু 4টা সাব কম্পোনেন্ট তৈরি করা উচিত, তারপরে আবার ইন্টেরিয়রকে ভেঙে লাস্টের আমরা ওয়ার্ক প্যাকেজে চলে আসছি। সো কনসেপ্ট কিন্তু সেম, দেখছেন? অ্যাজাইলে কি করতেছে, আমরা এগুলিকে আসলে এপিক বলতেছি। এপিককে ভেঙে ফিচার বলতেছে, আর ফিচারের পরে গিয়ে ওরা লাস্টে বলবে ইউজার স্টোরি। ইউজার স্টোরি কিন্তু টাস্ক না, ওরা ইউজার স্টোরির পরে গিয়ে টাস্ক বলবে। ভাই ওই 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 যেটা তানভীর ভাই দিয়েছে, ওইখানে যেমন প্ল্যানিং প্যাকেজ দিয়েছে, কিন্তু আমরা কিন্তু ওই জায়গাটায় মানে WBS এর আন্ডারে রেখেছিলাম। হ্যাঁ, না, এটা 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 হচ্ছে তানভীর জয়েন, আমরা তো আলোচনা করছিলাম। তানভীর, জি ভাইয়া। হ্যাঁ আপনার সুন্দর, হ্যাঁ ওয়েলকাম আসসালাম, খুব সুন্দর হয়েছে। জাস্ট প্ল্যানিং প্যাকেজ দিয়ে কনসার্ন আছে আর কি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া, প্ল্যানিং প্যাকেজটা এই সবগুলোর সাথে প্ল্যানিং প্যাকেজ আসবে না। প্ল্যানিং প্যাকেজ, কারণ এটা তো আমরা জানি যে ব্রেকডাউন করে কি করতে পারবো। জি ভাইয়া, শুধু যেগুলো হয়নি ওগুলো আসবে।
হ্যাঁ মানে যে হয়নি না, মানে হয়নি মানে কি যে আমরা করবো আজকে করিনি হয়তো কালকে করবো, সেগুলো কিন্তু প্ল্যানিং জি প্যাকেজ। ভাইয়া। প্ল্যানিং প্যাকেজ হচ্ছে আমার এই যে এরকম ধরেন আমি একটু একটা বড় সিনারিও দেখাই তাহলে বুঝতে পারবো। ধরেন ইউএনএন একটা প্রজেক্ট চলতেছে, পোভার্টি এলিভেট করবে বাংলাদেশের 60 গ্রামে, 7টা গ্রামে। তারা জি প্রথমে রাখছে যে তারা সার্ভে করবে, 7টা জি গ্রামে ভাইয়া। সার্ভে করবে, তারপর সেই ডেটার উপর তারা রিসার্চ করবে, ঠিক জি আছে, তারপরে কোনো একটা পাইলট প্রোগ্রাম চালাবে, তারপরে তারা ইমপ্লিমেন্ট করবে। এখন খেয়াল জি করেন এখানে আমি সার্ভে যখন শুরু করবো তখন কিন্তু এটাকে আমি একদম ওয়ার্ক প্যাকেজ লেভেল এবং শিডিউল অ্যাক্টিভিটিস লেভেলে চলে যেতে পারবো। শিডিউল জি অ্যাক্টিভিটিস মানে টাস্ক। জি কিন্তু এইটা কিন্তু পাচ্ছি না, কারণ এইটা শেষ না হয়ে রেজাল্ট না পর্যন্ত আমি আর&ডি করতে পারবো না, কারণ এই ডেটার উপর আর&ডি করতে পারবো। জি এইটা ভাইয়া। থাকবে আমার প্ল্যানিং প্যাকেজ, এটাও প্ল্যানিং প্যাকেজ, এটাও ওকে, প্ল্যানিং প্যাকেজ। বুঝতে পারছি এটা ভাইয়া। জি প্রোগ্রেসিভলি পরে এলাবোরেট করবো আমরা। জি এটাই কনসেপ্টটা, ডেফিনেশন জি ঠিক ভাইয়া। আছে, কিন্তু এইভাবে দেখানো যাবে না যে আমি এখানে, তাইলে আবার এটা ভুল হবে। জি ভাইয়া, বুঝতে পারছি ভাইয়া। আর এটা অনেকে ওয়ার্ক প্যাকেজে, এই যে আমি এটা করলাম না, এখানে একটা অনেক বই আমি দেখছি ওরা করে কি, এটা ধরেন আপনার, আমরা তো ওয়ার্ক প্যাকেজকে রেক্টেঙ্গেল দিয়ে প্রেজেন্ট করি, যেটা আমরা প্ল্যানিং প্যাকেজ সেগুলোকে ওরা এইভাবে প্রেজেন্ট করে, ড্যাশ রেক্টেঙ্গেল। আচ্ছা আচ্ছা। বুঝতে পারছি? জি তার ভাই। মানে এটা এখনো প্ল্যানিং হয়নি, এই জন্য ড্যাশ ড্যাশ রেক্টেঙ্গেল আর কি। ঠিক আছে, এমনি খুবই সুন্দর হয়েছে, হ্যাঁ? মানে আমার মনে হয় এটা ছবি দেখে স্পেশালি কন্ট্রোল অ্যাকাউন্ট, তারপরে ওয়ার্ক প্যাকেজ এবং কোড অফ অ্যাকাউন্ট আমাদের সবার ক্লিয়ার হয়ে গেছে, তাই না? জি ভাইয়া। ভাই আরেকটা জিনিস তানভীর ভাই করতে পারে, এইটা এবং আজকে যেটা পড়াচ্ছেন এটার কম্পেয়ার গ্রাফটাও বানায় আমাদের কালকে দিতে পারে। হ্যাঁ, পাশাপাশি রেখে গ্রাফটা হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ। আছে, গত ক্লাসে আমরা দেখছিলাম, আমরা বোধহয় সবাই একটু বিজি মনে হচ্ছে, কেউ হয়তো ঠিকভাবে ফলো করছে না। এই যে ফিগারটা দেখছিলাম, আর লাস্ট ক্লাসে বোধহয় আমরা একটু তাড়াহুড়ো করছিলাম এই সময়। এই যে দেখছেন, এই যে এই ফিগারটার কথা কিন্তু আমরা বুঝছি। এই যে প্রথমে থাকে প্রোডাক্ট ভিশন, আরো উপরে থাকে প্রোডাক্ট ভিশন, সেটাকে আমরা ব্রেকডাউন করে প্রোডাক্ট রোড ম্যাপ তৈরি করি, পিআর। হ্যাঁ, প্রোডাক্ট একটা রোড ম্যাপকে ডেলিভারি দেওয়ার জন্য আমরা রিলিজ আইডেন্টিফাই করি যে কয়টা রিলিজ লাগবে, আর 3টা রিলিজ লাগবে। এরপরে কি করি আমরা, 3টা রিলিজ নিয়ে তার কাজ করবো না, প্রথম রিলিজ নিয়ে কাজ করবো। সেই রিলিজ ডেলিভারি দিতে আমাদের এই ইটারেশন গুলো লাগবে। এই ইটারেশনের মধ্যে কি আছে, ফিচার, এই ফিচারের আগে এপিক থাকতে পারে, ঠিক আছে, তারপরে ফিচার, তারপরে ইউজার স্টোরি, তারপরে হচ্ছে টাস্ক। দেখছেন পাশাপাশি রাখলে একই টাইপ না? খেয়াল করছেন তো? একই, ওটাও কিন্তু ব্রেকডাউন। আমরা যে ট্রেডিশনাল প্রজেক্টে যে ব্রেকডাউন করি, এরা কিন্তু সেম ব্রেকডাউন করতেছে, একটু জাস্ট ডিফারেন্ট ভাবে, ভাষাগুলো ডিফারেন্ট। সবাই বুঝতে পারছি? এই দুইটা আসলে পাশাপাশি রাখতে পারেন, হ্যাঁ, তাহলে আসলে ক্লিয়ার হবে। জি ভাইয়া। এই ফিগারটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ এটা থাকলে আপনি ট্রেডিশনের সাথে এটা অ্যাজাইলের ব্রেকডাউনটা বুঝতে পারবেন। হ্যাঁ আমার কাছে ওইটাই ইজি মনে হয়েছে, এটার একটু হ্যাঁ, এখানে কিন্তু এটা আমি একটু আরেকটু আপনি একটু সিরিয়াসলি দেখেন, এখানে কিন্তু এই বাম সাইডে কিন্তু অনেক সুন্দর কিছু লেখা আছে, কমেন্ট। এগুলো একটু পড়বেন। আমি যদি বলতেছি ছবি এঁকে যে প্রোডাক্ট ভিশন ড্রাইভ করে প্রোডাক্ট রোড ম্যাপ, প্রোডাক্ট রোড ম্যাপ ড্রাইভস রিলিজ প্ল্যান এস্টাবলিশ দ্য ইটারেশন, ঠিক আছে। আর অনেকে যদি একটু ইন্টারনেট সার্চ করেন দেখবেন যে প্রোডাক্ট ব্যাকলগ, এই যে এরকম খেয়াল করেন প্রোডাক্ট ব্যাকলগ, আমার কাছে ফিগার আছে কিনা ভুলে গেছি। আছে প্রোডাক্ট ব্যাকলগে আমি এরকম দেখাচ্ছিলাম না যে আইটেম, তার মানে কি দেখাচ্ছি, সবগুলো সেম সাইজের আইটেম দেখাচ্ছি, কিন্তু আসলে খুব ইন্টারেস্টিং ভাবে একটু যদি সার্চ করে দেখেন দেখবেন যে প্রোডাক্ট ব্যাকলগে এইরকম ভাবে দেখায় আবার আইটেম, এই যে এইভাবে দেখায়। মানে এটা হচ্ছে বড় পোস্ট নোট, এটা হচ্ছে ধরেন এরকম বড় টাইপ, তারপরে এইটা হয়তো আরেকটু মাঝারি সাইজের আইটেম, আবার এটা হচ্ছে খুব ছোট আইটেম। তার মানে প্রোডাক্ট ব্যাকলগে কিন্তু বিরাট আইটেমও থাকতে পারে, ছোট আইটেমও থাকতে পারে। ছোটটা হয়তো নিজেই ইউজার স্টোরি, কিংবা একটা ফিচার যার মধ্যে 2টা ইউজার স্টোরি আছে। আর এইটাতে দেখা যাবে এটা একটা এপিক টাইপ, এখানে অনেকগুলো ফিচার আছে, এটা আসলে আস্তে আস্তে ব্রেকডাউন হবে রোলিং ওয়েব প্ল্যানিং করে। এই ইটারেশন হয়তো আমরা এইটা ডেলিভারি দেবো, এরগুলো ব্রেকডাউন করবো। আবার যখন এইটা ধরবো তখন ওটা আমাদের কয়েকটা ইটারেশন লাগবে, এটা এপিক ভেঙে ফিচার, তারপরে ইউজার স্টোরি, তারপরে টাস্কে যাবো। দেখবো যে এরকম ফিগার দেখবেন, হ্যাঁ, ঠিক আছে। আমি নেক্সট ক্লাসে হয়তো আপনাদের দেখাবো একটা ফিগার নিয়ে দেখাবো, তাহলে
All right, so feature epic, তারপর work with features, মাইলস্টোনস। আমরা মাইলস্টোন ইউজ করি ট্রেডিশনাল প্রজেক্ট স্পেশালি, যে কোন মাইলস্টোনে আমরা কি অ্যাচিভ করব। আর অ্যাজাইলে মাইলস্টোন কি, হয়তো রিলিজটা একটা মাইলস্টোন হতে পারে, রিলিজ ওয়ান আমরা কি ডেলিভারি দেব। এই যে মাইলস্টোনকে আমরা এইভাবে ছবি আকারে দেখাই, তাই না? মানে এখানে জাস্ট এক্সাম্পল হিসেবে দেখানো হচ্ছে আর কি, যে কখন প্রজেক্টে কোন বড় বড় ইভেন্ট আমরা অ্যাচিভ করতেছি। ঠিক আছে, একটা জিনিস মনে রাখতে হবে, মাইলস্টোন হ্যাভ জিরো ডিউরেশন। মাইলস্টোন কিন্তু কোনো ডিউরেশন ক্যারি করে না। শিডিউলিং এর মধ্যে আমরা মাইলস্টোনকে মাইক্রোসফট প্রজেক্টে ডায়মন্ড দিয়ে প্রেজেন্ট করি, ডায়মন্ড দিয়ে। তার মানে আমি কাজ শুরু করছি এখানে, আমার হয়তো একটা কোয়ার্টার পরে আমি এখানে গেছি, এর মাঝখানে অনেক কাজ হচ্ছে যেগুলা হয়তো এই যে একটা কোয়ার্টার, তার মানে 3 মাসে আমি এই কাজগুলো করছি। সো আমি যখন এখানে পৌঁছে গেছি তার মানে অলরেডি কাজ ডান। এটা এক্সাম্পল এইভাবে দেওয়া যায়, এটা একটু খেয়াল করবেন, মাইলস্টোন হ্যাভ জিরো ডিউরেশন। কারণ কি, এই যে আমরা যখন রাস্তায় চলি না, তখন আমি যখন, আপনারা বাসে তো যাতায়াত করেন বললে, আমি কিন্তু প্রথমে প্রায় আমি মাইলস্টোন ঘুরি, এখনো ঘুরি, যে দেখি যে এত কিলোমিটার এত কিলোমিটার এত কিলোমিটার আছে, দেখতে ভালো লাগে। একবার ডান দিকে থাকে, একবার বাম দিকে থাকে, দেখছেন না রাস্তায়? হ্যাঁ, তো যে মাইলস্টোন গুলা আমরা যখন আসলে পুরো পাথ পার হয়ে যায়, 1 কিলোমিটার পার হয়ে কিন্তু মাইলস্টোন পাই, তার মানে কি অলরেডি আমরা 1 কিলোমিটার পাথ পার হয়ে গেছি। এখানে কিন্তু আর কোনো, এটা নিজে কিন্তু কোনো মিটার বা ডিস্টেন্স না, অলরেডি 1 কিলোমিটার পার হয়েছে, সেই জন্য মাইলস্টোন দেখতেছি। সো সিমিলারলি মাইলস্টোন সিজনের কোনো জিরো ডিউরেশন। বড় একটা মেজর ইভেন্টকে মাইলস্টোন বলা হয় প্রজেক্টে, যেটা আসলে কেন ইউজ করি মাইলস্টোন, কে বলতে পারবেন কেন মাইলস্টোন ইউজ করি প্রজেক্টে? আমরা তো শিডিউল পাচ্ছি, কোন কাজটা কখন হবে আমরা জানি, আবার মাইলস্টোন কেন বলতেছি আমরা? মাইলস্টোনের সময় ভাই ওই যে টাকা পয়সা চাই, যে আমরা এটা অ্যাচিভ করলাম, এখন কিছু টাকা পয়সা দেন আবার। টাকা পয়সা হতে পারে, তারপরে রিভিউ হতে পারে, এই মাইলস্টোন জি মধ্যে ভাইয়া, যা করলাম রিভিউ ঠিক হতে আছে পারে কিনা। ভাই। তারপরে আমি যত আরো আপার ম্যানেজমেন্টে যাব, তত কি হবে, সে কি মাইলস্টোন ফোকাস নাকি অ্যাক্টিভিটি ফোকাস? যত টপ ম্যানেজমেন্টে যাব তত তারা মাইলস্টোন ফোকাস, তুমি এই মাইলস্টোন যে ফোকাস হবে, রাইট। এই কোয়ার্টারে এই মাইলস্টোনের কথা, সেটা কি করছো? প্রশ্ন কিন্তু এটা হবে, এত ডিপে তো কোনো টপ ম্যানেজমেন্টের সময় নেই। আপনি এগুলো দেখবে হচ্ছে টিম বা প্রজেক্ট ম্যানেজার দেখবে, কিন্তু যত আপার লেভেলে যাবো আমরা, তারা কিন্তু জিজ্ঞাসা করবে যে তোমার এই কাজটা হয়েছে। তো সেটা হচ্ছে মাইলস্টোন, ইউজফুল ফর আপার ম্যানেজমেন্ট হু আর নট ইন্টারেস্টেড ইন ফাইন ডিটেইলস। এরিকসনে ভাইয়া মাইলস্টোনের সময় তো টোটাল প্রজেক্টের যে কস্ট, সেটা একটু একটু করে ভাই এক এক মাইলস্টোনে এক একটা একটু একটু করে আদায় করে আর কি। পুরো প্রজেক্টটাকে যদি 5টা 6টা মাইলস্টোন থাকে, তাহলে পুরো প্রজেক্টের কস্টটা কাস্টমারের কাছ থেকে 5টা 6টা চেকে নেয়। এটা এটা একটা সিগনিফিকেন্ট ইউজ। রাইট রাইট। তার মানে এখানে আসলে বড় কোন একটা মানে অ্যাকম্প্লিশমেন্ট হয়েছে এর মধ্যে, ফলে আমরা চার্জ করতেছি কাস্টমার। হ্যাঁ, ওরা কেটে খাওয়া যায় আমাদের মাইলস্টোন পুরো হয়ে, তখন আমরা বুঝতে পারি যে মাইলস্টোনের মানে প্রজেক্টের অ্যামাউন্ট অনুসারে কেকের সাইজে বড় হয়। টাকা পয়সার ব্যাপার থাকে তো, এরিকসন পাইলে সবাই কিছু দেয়, বা ভেন্ডর গুলো এটাই করে। আচ্ছা, তাহলে আমরা দেখেন যে লাস্টে গাইডলাইন মানে হচ্ছে ওই যে আইটিটি এর বর্ণনা আর কি। তার মানে আমরা যখন প্ল্যানিং ওয়ার্ক প্যাকেজ ভেঙে অ্যাক্টিভিটি তৈরি করব, তখন কি করতে হবে, শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান অবশ্যই ফলো করতে হবে। যখনই কোনো একটা নলেজ এরিয়ায়, এটা একটু খেয়াল রাখেন, সেটা হচ্ছে যখন কোনো নলেজ এরিয়া আমরা কোনো প্ল্যানিং তৈরি করি, এরপরে যত প্রসেস আছে সব প্রসেসেই প্ল্যানিংটা ইনপুট হিসেবে আসবে। কারণ ওটা কেন ইনপুট হিসেবে আসবে, কারণ ওখানে তো গাইডলাইনটা বলা আছে যে আমি এই প্রসেসটা কিভাবে করবো, এটা কিভাবে করবো, এর টুলস টেকনিকগুলো কিভাবে ইউজ করবো, কে করবে, কখন করবে, সব রোডম্যাপ কিন্তু এই জায়গায় আছে। তো সেই জন্য প্রতিটারই যে প্ল্যান আছে না, যখন প্ল্যানিং শেষ হয়ে যায়, বাকি সব প্রসেসে এটা অবশ্যই আমরা ইনপুট হিসেবে ইউজ করবো। রিভিউ করতে হবে যে কি বলা আছে, এই জন্য শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান রিভিউ করবো। আমরা স্কোপ বেসলাইন নেব, তাই না? স্কোপ বেসলাইনে কি থাকে, এই যে ডাব্লিউবিএস আছে, ওয়ার্ক প্যাকেজ আছে, তাই না? মনে আছে? স্কোপ বেসলাইনের 3টা অংশ থাকে মেইনলি, কি কি?
স্কোপ স্টেটমেন্ট, তারপরে ডাব্লিউবিএস, তারপর হচ্ছে ডাব্লিউবিএস ডিকশনারি, আর এখন আরো দুইটা জিনিস যোগ করছে ওয়ার্ক প্যাকেজ, একটা হচ্ছে প্ল্যানিং প্যাকেজ। এই পাঁচটাকে আমরা বলতেছি শিডিউল, স্কোপ, বেসলাইন। তা আমরা যখন করব, টাস্ক তৈরি করবো, তখন তো এটাই তো আমাদের মেইন ইনপুট লাগবে, নাহলে আমি কোনটাকে ভেঙে টাস্ক তৈরি পাবো? হ্যাঁ, ডাব্লিউবিএস কে ভেঙে কিন্তু টাস্ক পাবো। গত ক্লাসে মেইন আমার আলোচনায় ছিল যে ডাব্লিউবিএস হচ্ছে সবচেয়ে হার্ড, ওখান থেকে বাকি সবকিছু আসলে আসে। অলরাইট, তারপরে এখানে কি টুল ইউজ করবো আমরা? মেইন টুল ইউজ করবো ডিকম্পোজ, মানে ওয়ার্ক প্যাকেজকে ভেঙে ডিকম্পোজ করে আমরা টাস্কগুলোকে বের করে নিয়ে আসতেছি, সেজন্য এটাকে ডিকম্পোজ বলা হচ্ছে। আমরা সাবজেক্ট ম্যাটার এক্সপার্ট, ফ্যানটা একটু বাড়াই দিই তো। হ্যাঁ, এসএমই দের সাথে কনসাল্ট করতে পারি, এক্সপার্ট জাজমেন্ট নিতে পারি। তারপর কোনো কনস্ট্রেন্ট অ্যাজাম্পশন থাকলে সেটা অবশ্যই শিডিউলিং এর সময় কনসিডার করতে হবে। ঠিক আছে, এই তো। আচ্ছা, এরপরে নেক্সট টপিক হচ্ছে সিকোয়েন্স অ্যাক্টিভিটিস। কাজগুলোর মধ্যে সিকোয়েন্স কি, কোনটা কার সাথে ডিপেন্ডেন্ট, এটা যদি না জানি তাহলে তো আসলে প্ল্যানিং করা যাবে না। ঠিক আছে, ওই যে ইয়ার মতো হয়ে যাবে। সেদিন ইউটিউবে দেখতেছিলাম যে একজন সাধু বাবা আর কি, হ্যাঁ, সে খুবই উঁচু একটা বিল্ডিং এর ছাদের উপর রুফটপে তার আসলে কি বলে, যেখানে তার ইয়ারা থাকে আর কি, সে ওখানে সাধনা করে। তো একজন তার ফলোয়ার, সে আসলে খুবই হন্তদন্ত দূরে এসে বলতেছে যে সাধু বাবা, আপনার মেয়ে তো একজন ছেলের সাথে পালিয়ে গেছে। সাধু বাবা দেখলো যে আমি সবসময় এত উপদেশ দিই, আমার তো রেপুটেশন সব শেষ। তো সে ছাদ থেকে লাফ দিছে, 30 তলা বিল্ডিং এর টপ রুফ থেকে লাফ দিছে, যে আমার জীবন রেখে লাভ নাই, আমার তো এখন আর কারোর থেকে মানে মুখ দেখানো যাবে না। তো যখন সে পড়তেছে, তখন যখন সে 10 তলার মতো চলে আসছে, তখন তার খেয়াল হলো আমি তো জীবনে বিয়ে করি নাই, আমার মেয়ে আসলো কোথা থেকে? বুঝছেন? এটা তাহলে একটা ডিপেন্ডেন্সি জানতে হবে কোনটার পরে কোনটা। হ্যাঁ, ওই যে আমরা বাংলাদেশে একটা গল্প আছে আর কি, যে একজনকে খালি পীরের কাছে ইয়া করে আর কি, দোয়া চায়, যে পীর বাবা দোয়া করেন যাতে আমার একটা মেয়ে হয়। কয়েক মাস পরে গিয়ে বলে আমার তো কোনো মেয়ে হলো না, 1 বছর 2 বছর পারে বলছে কোনো মেয়ে হলো না। তারপর পীর জিজ্ঞাসা করছে তুমি কি বিয়ে করছো? আমি তখন বিয়ে করিনি। এগুলো হচ্ছে পানির যোগ আর কি। যাই হোক, এটা আসলে ডিপেন্ডেন্সি। তো কোনটার আগে কোনটা, কোনটার পরে কোনটা, এই যদি আমরা না কানেকশন নিয়ে আসি, তাহলে তো আসলে কোনো ঠিক মতো শিডিউলিং হবে না। সেটি আমরা আসলে ডিপেন্ডেন্সি বলতেছি। সো আমরা এটি যে প্রসেসে করতেছি, এটার নাম হচ্ছে সিকোয়েন্স অ্যাক্টিভিটি। এখানে কিছু এক্সাম্পল আছে ডান দিকে, যে যদি আমরা আর্কিটেকচার ডিজাইন না করি তাহলে ফাউন্ডেশন করতে পারবো না, যদি পাইলিং না করি ফাউন্ডেশন করতে পারবো না, ফাউন্ডেশন না হলে ফ্রেমিং করতে পারবো না। সো ডিপেন্ডেন্সিটা আমাদেরকে দেখতে হবে। সো আমরা যখন টাস্কের মধ্যে ডিপেন্ডেন্সি নিয়ে কাজ করব, তখন আসলে 4 ধরনের ডিপেন্ডেন্সি আমরা দেখতে পাই কাজগুলোর মধ্যে। ঠিক আছে, একটা কাজের সাথে আরেকটা কাজের। একটা হচ্ছে ম্যান্ডেটরি, যেমন আমরা বললাম বিয়ে করে নাই, তাহলে সে বিয়ে পাবে কিভাবে, ডটার পাবে কিভাবে? সো দুইটা কাজের মধ্যে যদি ম্যান্ডেটরি রিলেশনশিপ থাকে, যে ফাউন্ডেশন না দিলে আমি ফ্রেমিং করতে পারবো না, তাহলে এটা হচ্ছে ম্যান্ডেটরি, এটা কোনো স্কিপ করার ওয়ে নাই, ওটা ফলো করতে হবে। এই জন্য এটাকে বলা হয়, দেখবেন যে আরো নাম আছে স্টুডেন্ট ম্যানুয়ালে বা পিএম বকে, হার্ড লজিক। ঠিক আছে, তার মানে এটা ব্রেক করার কোনো ওয়ে নাই, এটা ওইভাবেই ফলো করতে হবে, হার্ড লজিক। আর কাজের মধ্যে, দুইটা কাজের মধ্যে ডিসকাশনই থাকতে পারে। ডিসকাশন মানে কি? ইচ্ছাধীন, মানে অ্যাজ পার আমাদের এক্সপিরিয়েন্স থেকে আমাদের ডিসকাশন আছে, স্বাধীনতা আছে, যে আমরা চুজ করতে পারি কোনটা আগে করবো কোনটা পরে করবো। কারণ কাজগুলোর মধ্যে ওইরকম রেস্ট্রিক্টেড কোনো রিলেশনশিপ নাই। সেই জায়গায় আমরা কি ইউজ করব? তখন আমরা আসলে সেটা আসলে ডিসকাশনারি, তখন আমাদের অভিজ্ঞতার উপর বেস করে যেটা মনে হবে বেটার, সেটা আমরা ফলো করব। ঠিক আছে, আর এরপর আসতেছি 3 নম্বর হচ্ছে এক্সটার্নাল রিলেশনশিপ। এক্সটার্নাল রিলেশনশিপ মানে হচ্ছে যে আমার প্রজেক্টের ভিতর না, অন্য প্রজেক্টের কারণে বা অন্য কোনো নন কারণে আমাকে যেমন কিংবা এরকম যে গুলো আছে,
কিংবা গভর্নমেন্ট একটা রেগুলেশন দিচ্ছে যেটা কোনো প্ল্যান ছিল না, এক্সটার্নাল, আমার কিছু করেন আমার কন্ট্রোলের বাইরে। সো এটা হচ্ছে এক্সটার্নাল ডিপেন্ডেন্সি। ইন্টারনাল মানে হচ্ছে আমার টিমের মধ্যেই, আমার টিমের মধ্যে ধরেন আমরা কিছু হার্ডওয়্যার সেট আপ করবো, ঠিক আছে, আর আরেকটা টিম সেই হার্ডওয়্যারের উপরে অ্যাপ্লিকেশন সেট আপ করবে। আমার টিম, আমার প্রজেক্ট টিম। হার্ডওয়্যার টিম যতক্ষণ পর্যন্ত হার্ডওয়্যার সেট না করে, প্ল্যাটফর্ম রেডি না করে, ততক্ষণ পর্যন্ত কি অ্যাপ টিম কাজ করবে? পারতেছে না। তার মানে এটা হচ্ছে ইন্টারনাল ডিপেন্ডেন্সি, যে আমার একটা টিমের জন্য অন্য একটা টিম ওয়েট করতে হচ্ছে। তো এই সব জিনিসগুলোই কি, যখন আমরা টাস্কের ডিপেন্ডেন্সি চিন্তা ভাবনা করবো, তখন কোনো কিছু যাতে মিস না হয়। ঠিক আছে, এখানে একটা বড় বিষয় আছে, ডিসকাশনে আমাদের কোনোভাবে মিস দেওয়া যাবে না। এটা উল্টা করলে আমাদের আসলে ঠিক মতো আউটপুট তৈরি হবে না। আর ডিসকাশনটা একটা খেয়াল রাখতে হবে যে আমরা প্রজেক্ট যখন শিডিউল তৈরি করি, তখন অনেক সময় ইয়া হয় যে কি বলে, প্রজেক্টকে কম্প্রেস করতে হয় শিডিউলকে। শিডিউল কম্প্রেশন মানে কি? শিডিউল কম্প্রেশন মানে কম্প্রেস করা। আমরা জিপ ফাইল ইউজ করি না, জিপ করা, কম্প্রেস করি আমরা। সো আমি ধরেন প্ল্যান করে নিয়ে গেলাম যে আমার 6 মাস সময় লাগবে, ম্যানেজমেন্ট কি এটা অ্যাপ্রুভ করে যে ঠিক আছে, খুব সুন্দর প্ল্যানিং করছো, 6 মাসে ঠিক আছে, ওকে। ম্যানেজমেন্ট বলবে 4 মাসে এটা করতে হবে, এরকম হয় না? জি তখন ভাইয়া আমরা কি হয়। করি? তখন আমরা কম্প্রেস করি। এই কম্প্রেশনের জন্য দুইটা টেকনিক আছে, আমরা দেখবো এখানে। একটা হচ্ছে আপনার, একটাকে বলা হয় হচ্ছে ফাস্ট ট্র্যাকিং, ফাস্ট ট্র্যাকিং, একটাকে বলা হয় ফাস্ট ট্র্যাকিং। হ্যাঁ, ট্র্যাকিং মানে যে ডিবিএল ব্যাংকের আছে না ফাস্ট ট্র্যাকিং, দেখছেন? ফাস্ট ট্র্যাক, ফাস্ট ট্র্যাক মানে হচ্ছে প্যারালালি করা। যে কাজগুলো আমরা সিকোয়েন্সিয়ালি চিন্তা করছিলাম করব ডিপেন্ডেন্সির কারণে, সেগুলোকে আমরা প্যারালালি করবো, তাহলে টাইমটা কমে যাবে। তাহলে ম্যান্ডেটরি কাজকে কি ফাস্ট ট্র্যাকিং করা যাবে? ম্যান্ডেটরি ডিপেন্ডেন্সির কাজগুলোকে না ভাইয়া। করা যাবে না কিন্তু। সো আমরা তখন কোথায় ফোকাস হব? আমরা ফোকাস হবো মেনলি ডিসক্রিশনারি কাজে। কোন কাজগুলো ডিসক্রিশনারি ডিপেন্ডেন্সি আছে, আর সেগুলোতে আমরা তখন প্যারালালি করতে পারবো, বা একটু আগে পিছিয়ে করলাম, বা একটা কাজ শুরু কয়েক মাস সপ্তাহ পর একটা কাজ শুরু করলাম, শেষ না করে আগে শুরু করে দিলাম। তো দ্যাটস ওয়াই আসলে যে ডিপেন্ডেন্সি গুলোকে আইডেন্টিফাই করা ইম্পর্টেন্ট। আর আরেকটা ওয়েতে কম্প্রেস করা যায়, সেটাকে আমরা বলি ক্রাশিং। সি মানে ক্রাশিং ইজ ক্রাশিং, হ্যাঁ, CRSH। ক্রাশিং মানে হচ্ছে আমরা রিসোর্স বাড়ায় টাইম কমাই। এমন যদি কোনো কাজ হয় যেটা আসলে এফোর্ট ড্রিভেন, তার মানে এফোর্ট দিলে সময় কম লাগে, এরকম কাজ আছে? আছে না? মানুষ বাড়ালে তো কাজ মানে আপনার স্পিড আপ হবে। যেমন আপনার দেওয়াল আপনি পেইন্ট করবেন, হ্যাঁ, 2 জন পেইন্টার দিচ্ছেন, তাহলে 2 জনে তো আসলে পুরো আপনার সে 2000 স্কোয়ার ফিটের বিল্ডিং করতে তো দেখা যাবে 2 সপ্তাহ লাগাই দিবে। তা আপনি এখানে 10 জন লোক লাগান, তাহলে হয়তো আপনার 3-5 দিনে শেষ হয়ে যাবে। এটাকে বলতেছি আমরা ক্রাশিং। লোকজনকে বাড়ায়, রিসোর্স বাড়ায় যদি আমরা টিউশনকে কম্প্রেস করি। সেই দুইটা টেকনিক থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসবে। সিচুয়েশন দিয়ে বলবে এখানে কোন টেকনিক ইউজ করা হয়েছে, ফাস্ট ট্র্যাকিং নাকি ক্রাশিং। ফাস্ট ট্র্যাকিং মানে হচ্ছে কাজগুলোকে প্যারালালি করা, আর ক্রাশিং মানে হচ্ছে রিসোর্স বাড়ায় কাজ করা। দুইটা কিন্তু ডিসঅ্যাডভান্টেজ আছে। ফাস্ট ট্র্যাকিং এর ডিসঅ্যাডভান্টেজ কি? ফাস্ট ট্র্যাকিং এর সময় কমাচ্ছেন। ডিসঅ্যাডভান্টেজ কি ফাস্ট ট্র্যাকিং এর? রিস্ক বেড়ে যাবে, কোয়ালিটি হারাবে ভাইয়া। কোয়ালিটি হারাবে, রিস্ক বেড়ে যাবে। কারণ দুইটা আপনি প্ল্যান করছিলেন কেন, শুরুতে কেন প্ল্যান করছিলেন যে একটা পর একটা করবেন, কারণ তাহলে আসলে কোয়ালিটি মেনটেন হবে, বা আপনার ওই পরিমাণ রিসোর্স নাই, হ্যাঁ, বা রিস্ক কোনো আছে। এখন যেহেতু ম্যানেজমেন্ট পুশ করছে, তখন হয়তো আপনি করতে যাবেন, তখন দেখা যায় রিস্ক অ্যাসোসিয়েট হবে। আর ক্রাশিং এ কি হবে? ক্রাশিং এ কি বাড়বে? আমরা টাইম কমাতে যাচ্ছি, কিন্তু ক্রাশিং এ কি বাড়বে? কস্ট বেড়ে যাবে, ডলার বেড়ে যাবে, কারণ আপনি লোক বাড়াচ্ছেন। সো এটা কনসিডারেশন রাখতে হবে। খালি বললো আর কম্প্রেস করে ফেললেন, ওটা আবার অ্যাপ্রুভাল নিতে হবে যে হ্যাঁ ঠিক আছে কিনা। আচ্ছা, এরপরে আসতেছে আমরা এতক্ষণ যে ডিপেন্ডেন্সি দেখলাম আমরা, সেটা কি? লজিক্যাল ডিপেন্ডেন্সি। আর এরপরে আমরা যেটা দেখতেছি এটা হচ্ছে প্রিসিডেন্স রিলেশনশিপ। তো এটা হচ্ছে, এটা বোধহয় আমরা সবাই জানি যে 4 ধরনের ডিপেন্ডেন্সি, সবাই জানেন না?
যে আমরা ট্রেডিশনালি কাজগুলোর মধ্যে যখন ডিপেন্ডেন্সি দেখি, প্রেসিডেন্স মানে কি, আমরা আসলে যখন নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করি তখন আমরা একটা মেথড ইউজ করি, সেই মেথডটাকে বলা হয় পিডিএম, প্রেসিডেন্স ডায়াগ্রামিং মেথড। আমরা যখন নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করি তখন প্রেসিডেন্স দেখি, প্রিডিসেসর দেখি এবং সাকসেসর দেখি। এখানে যদি দুইটা কাজ এখানে আমি পাশাপাশি রাখি, এ এবং বি, তাহলে কি হবে? এবার যদি তীর চিহ্ন দিয়ে দাগ দেই তাহলে কি হবে? বি এর প্রিডিসেসর হচ্ছে এ, আর এ সাকসেসর হচ্ছে বি, তাই না? তো আমরা যখন নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করি তখন আসলে প্রিডিসেসর ইনফরমেশন থেকে তৈরি করি নেটওয়ার্ক ডায়াগ্রামটা, তো সেটাকে বলা হয় পিডিএম মেথড। দেখি সামনে এক্সাম্পল আছে কিনা। সো আমরা এরকম রিলেশনশিপ দেখতে পারি। হ্যাঁ, এই এন্ড একটা কথা বলতে পারি, সেটা হলো কোড গুলোতে ধরেন একটা বিচার হইলো যেটা আসলে আইনে নাই, কিন্তু এটার প্রেসিডেন্স আছে, অন্য কোনো একটা বিচারক হাইকোর্টে এই রায়টা দিয়েছিল, সো ওইটাকে ফলো করেও পরবর্তী ওই সিকোয়েন্সে ওই ধরনের একটা রায় দেওয়া যায়। এটা মনে হয় এইটার সাথে রিলেটেড। চলে গেলাম আমরা, না? অলরাইট। এখন তো সব কোড অনলাইনে, নাকি অনলাইনে কোড হচ্ছে নাকি ফিজিক্যালি? ভাইয়া ফিজিক্যাল শুরু হয়ে গেছে, আচ্ছা আচ্ছা, মানে প্রেসিডেন্ট কথাটা দেখে ভাই এটা আসলে প্রেসিডেন্ট রিলেশনশিপ। ঠিক আছে। আচ্ছা দেখেন এখানে সেটা হচ্ছে আমরা 4 ধরনের প্রেসিডেন্স রিলেশনশিপ আমরা ইউজ করি প্রজেক্ট ম্যানেজমেন্টে, এবং প্রায় সব জায়গায় যখন আমরা কাজের মধ্যে প্রিডিসেসর এবং সাকসেসরের মধ্যে যখন রিলেশনশিপ তৈরি করি। এখানে আমি একটু আগে বললাম যে এখানে কি অবস্থা, বি এর প্রিডিসেসর কে? এ। সো এখানে 4 ধরনের রিলেশনশিপ আছে। একটা হচ্ছে ফিনিশ টু স্টার্ট, তার মানে হচ্ছে প্রিডিসেসর অ্যাক্টিভিটি যখন ফিনিশ হবে তখন সাকসেসর অ্যাক্টিভিটি শুরু হতে পারবে, এটা হচ্ছে ফিনিশ টু স্টার্ট। ঠিক আছে, এটা সবচেয়ে কমন ইউজ করি আমরা। এটা কি আসলে সিরিয়াল, তাই না? সিরিয়াল টাইপ, একটা পর সিকোয়েন্সিয়াল, একটার পর একটা প্রিডিসেসর শেষ হবে, তারপরে আমরা সাকসেসর শুরু করব। এবার 2 নম্বরটা দেখেন, স্টার্ট টু স্টার্ট, মানে যখন আমরা প্রিডিসেসর শুরু করব এট দ্য সেম টাইম আমরা সাকসেসর শুরু করব। এরকম হয় না, অনেক কাজ করতে হয় না, একসাথে অনেকগুলো কাজ শুরু করে দিতে হয়, অনেক প্রজেক্টে এরকম আছে। তারপরে আরেকটা কি আছে উল্টা, 2 নম্বরের পরেরটা, এটা 3 হচ্ছে ফিনিশ টু ফিনিশ, যখন প্রিডিসেসর শেষ হবে এট দ্য সেম টাইম সাকসেসর অ্যাক্টিভিটিকে শেষ করতে হবে। এবং এখানে কিন্তু আমরা 2টা দিয়ে সিম্পলিসিটির জন্য এক্সাম্পল দিচ্ছি, এটা একাধিক হতে পারে। ঠিক আছে, 4টা 5টা অ্যাক্টিভিটি ধরেন একই শুরু হয়েছে আগে পরে কোনো ব্যাপার না, কিন্তু শেষ করতে হবে একই দিনে। আপনার একটা প্রেজেন্টেশন আছে ম্যানেজমেন্টের সামনে, তাহলে আপনাকে রিপোর্ট বানাতে হবে, অ্যানালাইসিস করতে হবে, হ্যাঁ, আরো কোনো ডেটা আপনার কাছে নাই সেটাকে নিয়ে আসতে হবে, এই সব কাজ করতে হবে কি প্রেজেন্টেশন সকাল 9টা তার আগেই ফিনিশ করতে হবে। এর মধ্যে যতই কাজ থাকুক না কেন, ইউ হ্যাভ টু ফিনিশ অল দিস, রাইট? সো দেখা যাচ্ছে অনেক সময় ম্যানেজমেন্ট রিপোর্ট দিতে গিয়ে আমরা অনেক সময় রাত জাগি, সারা রাত জাগে রিপোর্ট তৈরি করতে হয়। সো সেটা হচ্ছে ফিনিশ টু ফিনিশ প্রজেক্টে কিন্তু আমরা এগুলো ইউজ করি। আর আরেকটা দেখেন, এটা হচ্ছে এটার উল্টা, ফিনিশ টু স্টার্টের উল্টা। তার মানে সাকসেসর অ্যাক্টিভিটির ফিনিশ ডিপেন্ড করবে প্রিডিসেসর অ্যাক্টিভিটির শুরুর উপরে, এটার উল্টা। এটার এক্সাম্পল হচ্ছে এরকম যে আমাদের যে গার্ড দেয় না অফিসে, সব অফিসে এখন গার্ড আছে, প্রতিটা অফিসে গার্ড আছে না, যা 2টার সময় গার্ড চেঞ্জ হয় 2 PM, আবার 10টার সময় গার্ড চেঞ্জ হয়। এখন ধরেন 2:30 বেজে গেছে, পরের টিম এখন আসে নাই, 2টা বাজে কি এই টিম চলে যাবে? না ভাইয়া, ওয়েট এখন করবে। আসে নাই, পরের টিম কিন্তু এখন আসে নাই। কেন ওয়েট করতে হচ্ছে? না হলে কিন্তু এখানে সিকিউরিটি হোল ক্রিয়েট হবে, সিকিউরিটি গ্যাপ তৈরি হবে। এটা কিন্তু সব জায়গায় ফলো করা হয়। আপনার যদি কোনো কারণে, যেমন পুলিশেরও কিন্তু চেঞ্জ হয়, দেখছেন তো, এক ট্র্যাকে পুলিশ আসে, আবার অন্য ওই ট্র্যাকে কিন্তু পুলিশ আবার উঠে যায়। এখন কেউ যদি মনে করে আমার 2টার মধ্যে ডিউটি, এখন আমি হাঁটা শুরু করি বাসার দিকে, হবে না কিন্তু। সো আপনাকে এই যে যেটা অ্যাক্টিভিটি দেখতেছি আমরা, এটা ফিনিশ করতে পারবো না, এটা খালি লেংথি হতে থাকবে যতক্ষণ পর্যন্ত পরের টিমটা এসে কাজটা না নেয়।
যখন তারা কাজটা নিবে তখন এটা আসলে তারা ইয়া করবে আর কি, তারা তখন এই কাজটা ছেড়ে দিবে। তো তার মানে আসলে ব্যাপারটা হচ্ছে এরকম যে আসলে এখানে সাকসেসফুল অ্যাক্টিভিটি আসলে আগে থেকে শুরু হয়ে গেছে আসলে। সো এইটা এই ধরনের যখন সেই জায়গায় আমরা ইউজ করার চেষ্টা করি যেখানে আসলে এই ধরনের ঘটনাগুলোর রিস্ক থাকে। যদি আমরা এরকমটা ইউজ করতাম, এটা তো ফিনিশ টেস্টার আমরা ইউজ করতে পারতাম, কিন্তু এটা করলে সমস্যা কি, এই 2টার সময় কিন্তু তখন লোকজন চলে যাবে যেহেতু আমার টাইম শেষ হয়ে গেছে। কিন্তু যখন এইটা দেবো তখন কিন্তু সেটাকে লেনদেন হতে থাকবে, যতক্ষণ পরের টিম এসে কাজটাকে বুঝে না নেয় ততক্ষণ মধ্যে এটা কিন্তু বাড়তে থাকবে। শেষেরটা একটু বেশি জটিল হয়ে গেছে ভাইয়া। হ্যাঁ, স্টার্ট টু জটিল হয়ে গেছে। প্রিডিসেসর স্টার্ট করবে আর সাকসেসর আসলে ফিনিশ করবে। ফিনিশ করবে, তার মানে হচ্ছে সাকসেসর আসলে ফিনিশ করতে পারবে না। ডেফিনিশনটা এরকম যে সাকসেসর অ্যাক্টিভিটি ফিনিশ হবে না যতক্ষণ প্রিডিসেসর অ্যাক্টিভিটি শুরু হয় নাই। হ্যাঁ, উল্টা। মানে একটু বেশি জটিল হয়ে গেছে আর কি। বেশি জটিল, উল্টা। এটার ব্যাখ্যাটা হচ্ছে যে আমি বললাম গার্ড কিন্তু আসলে আগে থেকে আছে, এই অ্যাক্টিভিটি আসলে অনেক আগে থেকে শুরু হয়েছে। প্রিডিসেসর আর একটা ডেফিনেশন আছে, তাইলে এটা একটু বোঝা যায়। সেটা হচ্ছে প্রিডিসেসর ডেফিনেশনে যে ড্রাইভ করে তাকে আমরা প্রিডিসেসর বলি, আর যে ড্রিভেন হয় তাকে আমরা সাকসেসর বলি। আচ্ছা, আরো একটা এক্সাম্পল আপনার স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, ওটা একটু বললে দেখবেন যে হয়তো রিলেট করা যাবে। পিএমবক একটা এক্সাম্পল আছে ভাইয়া। হ্যাঁ, পিএমবক একটা এক্সাম্পল আছে। সেটা হচ্ছে এ নিউ অ্যাকাউন্টস পেয়েবল সিস্টেম, যেটা হচ্ছে সাকসেসর, হ্যাজ টু স্টার্ট বিফোর দ্য ওল্ড অ্যাকাউন্ট পেয়েবল সিস্টেম ক্যান বি শাট ডাউন। ঠিক আছে, এইটা আর ভাইয়া প্রথমটা আসলে একই টাইপের হয়ে গেছে, ফিনিশ টু স্টার্ট আর স্টার্ট টু ফিনিশ। হ্যাঁ একই তো, কিন্তু একই কেন কেন এটা দিচ্ছি, যাতে আসলে ওই যে ওই ঘটনাটা না ঘটে। কারণ আগেরটাতে কি আমার টাইম শেষ, তারপরে কিন্তু নেক্সট কাজ শুরু করে দেবো আমি। আচ্ছা, তো এটা কিন্তু আমাকে যতক্ষণ ওটা শেষ না হয় ততক্ষণ কিন্তু আমাকে মানে এক্সপার্ট চালিয়ে করতে যেতে হবে, হবে। চালিয়ে যেতে হবে। আমি তো হ্যাঁ, নতুন হ্যাঁ, সিস্টেম ইমিডিয়েটলি দিতে পারবো না, তার আগ পর্যন্ত আমাকে পুরান সিস্টেম চালাতেই হবে। হুম 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 হুম, বুঝা গেছে। ব্যাপারটা একটু চিন্তা করতে হবে আর কি, তাহলে মিনিংফুল। এবং এটা কিন্তু ইউজ করতে হয় এই কারণে, না হলে কিন্তু এরকম গ্যাপ তৈরি হবে। কেউ মেসেজ দিল, একটু ওটা আম পায়ে গেছে, এই জন্য ক্লাস ছেড়ে চলে গেল। আসসালামু আলাইকুম, একটু ইয়া করতে হচ্ছে, লিভ নিতে হচ্ছে। হ্যাঁ, তুমি এখন আম পেয়ে গেছে, হাতে লিপ করবাই, তাহলে তো আবার আমার ধান বসাবো আমরা। আচ্ছা, তুমি ওয়েট করো, তোমার জন্য আছে ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা দেখো, তাহলে আমাদের Thank you. হ্যাঁ আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ, সিকোয়েন্স অ্যাক্টিভিটিতে আমরা কি পাচ্ছি, তাহলে আমরা এই যে এটা কিন্তু এই যে আইটিটিউডের বর্ণনা, আসলে আইটিটিউড বর্ণনা যে আমরা শিডিউল ম্যানেজমেন্ট প্ল্যান ফলো করব, তারপর অ্যাক্টিভিটি লিস্ট যেটা আমরা আগে পেয়েছি ইয়াতে ডিফাইন অ্যাক্টিভিটিস, সেগুলো আমরা নেব, মাইলস্টোনটাকে নেব, আগে যেগুলো আউটপুট পেয়েছিলাম সেগুলো কিন্তু এখানে ইনপুট। তারপর আমরা টুলস ইউজ করবো কোনটা, যেটা পিডিএম বললাম, প্রিসিডেন্স ডায়াগ্রাম মেথড, এবং ফাইনালি আমরা শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করব। এই শিডিউলগুলো এগুলো আসলে আগে পিএমবক অনেক ভালো আছে আর কি। এবার আমি আগে যে শিডিউল স্লাইডগুলো পড়াতাম সেখানে আরো ডিটেল ছিল, এখানে খুবই হাই লেভেল, এবং আমি অনেক ছবি ইউজ করছি, সেগুলা এখানে ইনকর্পোরেট করা হয়নি। এরপর নেক্সট প্রসেসে আলোচনা করতেছি অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেট, তার মানে প্রতিটা অ্যাক্টিভিটি আমরা ডিউরেশন এস্টিমেট করবো এখন। তাহলে কি কি করলাম, ওয়ার্ক প্যাকেজ ভেঙে অ্যাক্টিভিটি পেয়ে গেছি, এখন আমরা সিকোয়েন্স করলাম আগের প্রসেসে, এখন করলাম হচ্ছে ডিউরেশন এস্টিমেট করবো আর কি, এখন অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেট। সো এখানে তিনটা ডেফিনেশন দিছে। একটা হচ্ছে অ্যাক্টিভিটি ডিউরেশন এস্টিমেট, আমরা যখন কোনো কাজের এস্টিমেট করি তখন আমরা বলি যে 5 দিন লাগবে। এখন এটা কি, এটা কিন্তু অ্যাবসলিউট টাইপ। 5 দিন মানে হচ্ছে আমি কিন্তু কোনো ক্যালেন্ডারে বসে নাই। এখন ধরেন এই 5 দিনের মধ্যে 2 দিন ছুটি আছে, ফ্রাইডে স্যাটারডে আছে, তাহলে আসলে আসলে কতদিন লাগবে? 7 দিন। হ্যাঁ, তার মানে 5 দিন হচ্ছে আমার ডিউরেশন এস্টিমেট, যে কাজটা করতে 5 দিন লাগবে। কিন্তু ক্যালেন্ডারে যদি এরকম হয় যে এটা আসলে মাঝখানে 2 দিন ছুটি আছে বা একটা গভর্নমেন্ট ছুটি আছে আর একদিন, তাহলে আসলে আমাদের 5 আর 3 দিন 8 দিন সময় লাগবে। এই 8 দিন সময়টাকে বলতেছে এলাপস টাইম, ঠিক আছে, অ্যাকচুয়াল ক্যালেন্ডার টাইম। আর এটা হচ্ছে যখন আমরা এস্টিমেট করছি যে এই কাজটা করতে 5 দিন লাগবে।
যখন আমরা আসলে শিডিউল তৈরি করতে ক্যালেন্ডার ইউজ করতেছি তখন দেখা যাবে যে আমাদের টাইম লাগবে আসলে টোটাল 8 দিন, সেটা হচ্ছে এলাপস টাইম। আর এফোর্ট মানে তো বুঝি, তাই না, যে কাজটা ডেলিভারি দিতে কত ম্যান, আমরা বলি না ম্যান ডেজ বা ম্যান আওয়ার, সেটা হচ্ছে আসলে এফোর্ট। ঠিক আছে, কত ম্যান আওয়ার লাগবে। তাহলে আমরা কি করলাম দেখেন, প্রতিটা অ্যাক্টিভিটির আমরা ডিউরেশন বের করে ফেললাম আর কি। এটা এখানে এত সংক্ষেপে বুঝতে খুবই টাফ, এবং এখানে ইয়াগুলো দেয় নাই। আমরা আসলে যখন কোনো টাস্কের ডিউরেশন এস্টিমেট করি, এটা দেখবেন যে স্টুডেন্ট ম্যানুয়ালেও আছে, পিএম বক্স আরো ডিটেল আছে, তখন আসলে আমরা মেইনলি কয়েকটা টুলস টেকনিক ইউজ করি। ঠিক আছে, সেই টুল টেকনিক গুলো একটু আলোচনা করা দরকার আমার মনে হচ্ছে। আমি একটু হোয়াইট বোর্ড দিই। আচ্ছা দেখেন, হোয়াইট বোর্ড দেখা যাচ্ছে না? জি ভাইয়া। অ্যানালগাস এস্টিমেশন, তারপর হচ্ছে বটম আপ এস্টিমেশন, তারপর হচ্ছে 3 পয়েন্ট এস্টিমেট, তারপর হচ্ছে প্যারামেট্রিক এস্টিমেট। জেনারেলি আমরা এই 4 ধরনের টুল টেকনিক ইউজ করি এস্টিমেট করার জন্য। কোনো একটা কাজের যখন আমরা এস্টিমেট করি, সবাই দেখতে পাচ্ছি তো না? জি ভাইয়া। হ্যাঁ, কোনো একটা টাস্কের যখন আমরা এস্টিমেট করি, তাহলে আমরা ওয়ার্ক প্যাকেজ থেকে টাস্কে চলে আসছি, টাস্কের এখন প্রতিটা ডিউরেশন বের করতেছি। এখন তখন আমরা একটা টেকনিক ইউজ করতে পারি কি, অ্যানালগাস এস্টিমেশন। মনে আছে এই চ্যাপ্টার শুরুতে আমরা হিস্টোরিক্যাল ডাটা এবং বেঞ্চমার্কিং বলছিলাম, তাই না? অ্যানালগাস এস্টিমেশন আসলে আগের কোনো প্রজেক্টের সাথে অ্যানালগি করে, যদি আমরা ওই প্রজেক্টের সেম টাইপের কোনো একটা টাস্ক ছিল, ওটা করতে আমাদের সে 10 দিন লাগছে, তাহলে ওখান থেকে আমরা অ্যানালগি করে বললাম যে এই কাজটা করতে আমাদের 10 দিন লাগবে। এই যে হিস্টোরিক্যাল ডাটা বা বেঞ্চমার্কের উপর বেস করে যে আমরা এস্টিমেশন করতেছি, এটাকে বলা হচ্ছে অ্যানালগাস এস্টিমেশন। ঠিক আছে, এবং এটা আরেকটা নাম আছে টপ ডাউন অ্যাপ্রোচ। কেন টপ ডাউন অ্যাপ্রোচ? আমরা আসলে ডিটেলে না গিয়ে উপর থেকে বলতেছি আরেকটার সাথে মিলায় যে এটা এতদিন লাগবে, এই জন্য এটাকে বলা হয় টপ ডাউন অ্যাপ্রোচ। আর আরেকটা আসেন প্যারামেট্রিক এস্টিমেশন। প্যারামেট্রিক এস্টিমেশন কেমন? যেমন আমি আমার ঘরে ধরেন 200 স্কয়ার ফিট মেঝে আমি টাইলস করতেছি। এখন আমি দেখলাম যে একটা টাইলস বসাতে আমার 20 মিনিট সময় লাগে, তাহলে আমার 200 স্কয়ার ফিটে কত সময় লাগবে বের করতে পারবো না ইজিলি অ্যারিথমেটিক ইউজ করে? সেটাকে আমরা বলতেছি প্যারামেট্রিক এস্টিমেশন, যেখানে আমরা অ্যারিথমেটিক ইউজ করি। আর বটম আপ এস্টিমেশন কোনটা? ধরেন আমি টাস্কের এস্টিমেট করছি, কিন্তু সামহাউ এই টাস্কটা এত বড় যে আমার এস্টিমেশন করতে সমস্যা হচ্ছে, তখন আমি কি করি, এটাকে ভাঙি। ভেঙে ধরেন A1, A2, A3 এরকম বটম আপ করলাম। করার পরে আমার জন্য ইজি হলে এই লেভেলে আরো ছোট হতে পারে, করলাম। করার পরে আমি এই দুইটা এস্টিমেট করলাম, করলে এটার এস্টিমেট হয়ে গেল। তারপরে এই দুটো এস্টিমেট করে ফেললাম, তাহলে 3টা এস্টিমেশন পেয়ে গেলাম। তাহলে 3টে এস্টিমেশনকে আমরা এগ্রিগেট করে বা সিকোয়েন্স করার পরে এগ্রিগেট করে আমরা পেয়ে গেলাম যে এই টাস্কের কত সময় লাগবে। এটাকে বলা হচ্ছে বটম আপ অ্যাপ্রোচ। ঠিক আছে, মানে আরো ডিটেল ব্রেকডাউন করে তারপরে বটম আপ গুলোর ভ্যালু বের করে তারপরে আমরা বটমের অ্যাক্টিভিটি গুলো ভ্যালু করে আমরা বটম আপ করে ডিউরেশনটা পাই, সেটা হচ্ছে বটম আপ এস্টিমেশন। বুঝতে পারছি? তাহলে আমাকে এখন একটা কথা বলেন যে আমাদের এই যে এস্টিমেশন দেখলাম, এই 3টা কি কি বললাম? অ্যানালগাস, বটম আপ আর হচ্ছে প্যারামেট্রিক এস্টিমেশন। এটার মধ্যে এই 3টার মধ্যে কোনটা সবচেয়ে পারফেক্ট, সবচেয়ে বেশি অ্যাকুরেসি কোনটা? অ্যানালগাসের নাকি প্যারামেট্রিকের নাকি বটম আপ এস্টিমেশনের? হ্যাঁ শান্ত, কারো কোনো মাথায় আসতেছে যে এটার মধ্যে কোনটা আসলে বেশি অ্যাকুরেট হবে, অ্যাকুরেসি কোনটা বেশি, অ্যানালগাসের নাকি প্যারামেট্রিকের নাকি বটম আপের? বটম আপের ভাইয়া। এটা একটু দেখবেন, মানে পিএম বকে দেখবেন যে আছে ডিসকাশন স্টুডেন্ট ম্যানুয়ালে আছে, এখানে আসলে বটম আপটা আসলে বেশি অ্যাকুরেসি থাকে বটম আপে।
হ্যাঁ, যেহেতু আমরা একদম ডিটেল চলে যাচ্ছি। প্যারামেট্রিকের কেন, আর এখানে দেখেন দুইটা জিনিস খেয়াল করেন। অ্যানালগাস এস্টিমেশন আমরা কুইকলি করতে পারবো, কম টাইম লাগবে, অ্যানালগাস এস্টিমেশনে, কিন্তু অ্যাকুরেসি কম। আর বটম আপ এস্টিমেশনে টাইম বেশি লাগবে কিন্তু অ্যাকুরেসি হাই। এটা একটু মনে রাখি। আর প্যারামেট্রিকে কেন আসলে আমরা বলতেছি না বেটার দেন বটম আপ, কারণ হচ্ছে প্যারামেট্রিক কিন্তু আমরা যে প্যারামিটার ধরতেছি যে 200 স্কয়ার ফিট বা একটা টাইলস থেকে এত সময় লাগবে, এটা কিন্তু আমরা দেখা যাবে কি আমরা তো কাজ শুরু করি নাই, এখন আমরা কোনো অ্যানালজি ইউজ করতেছি বা কোনো হিস্টোরিক্যাল ডেটা থেকে বলতেছি যে একটা টাইলস লাগাতে 20 মিনিট লাগে। ঠিক আছে, যেহেতু আমরা এরকম অ্যানালগাস বা হিস্টোরিক্যাল ডেটা ইউজ করতেছি, সেই জন্য আসলে এটা একটু লেস অ্যাকুরেট দেন হচ্ছে বটম আপ। 200 স্কয়ার ফিট ঠিক আছে, কিন্তু ভাইয়া 200 স্কয়ার ফিটের মধ্যে হয়তো বা পিলার আছে, কলাম আছে, কাটিং লাগবে, হ্যাঁ, ওই অনেক জায়গায় তো কিছু টাইম আছে বেশি লাগবে। এগুলো আছে, মানে আমরা যেহেতু ডিটেল ইয়ে হচ্ছে মেনলি হচ্ছে যেটাকে আমি ইউনিট হিসেবে বা রেফারেন্স হিসেবে ইউজ করতেছি, সেটাও কিন্তু আসলে কোনো একটা বেজ অন সাম হিস্টোরিক্যাল বা অ্যানালগাস ডেটা। আচ্ছা, আরেকটা আমরা বাদ দিলাম, 3 পয়েন্ট এস্টিমেট। এটা একটা ফর্মুলা আছে না, একটা 3 পয়েন্ট এস্টিমেট, এটাকে পার্ট বলা হয়, অনেকে নাম শুনছি, কাজ করছি আমরা, যেখানে আমরা বলি যে একটা টাস্কের আমরা 3টা ভ্যালু বের করি। একটা হচ্ছে অপটিমিস্টিক, যেটাকে আমরা ও বলি, প্লাস হচ্ছে 4 মোস্ট লাইকলি ইনটু মোস্ট লাইকলি, প্লাস হচ্ছে পেসিমিস্টিক। টোটালটাকে ডিভাইড করব আমরা কি দিয়ে? 3 6 দিয়ে। কারণ আইটেম উপরে কয়টা আছে? 6টা। এটা হচ্ছে ওয়েটেড এভারেজ, ঠিক আছে, সিম্পল এভারেজ না, ওয়েটেড এভারেজ। অপটিমিস্টিক, মোস্ট লাইকলি, পেসিমিস্টিক, 4 মোস্ট লাইকলি প্লাস পেসিমিস্টিক ডিভাইডেড বাই 6। পিএম বকে কিন্তু ভাইয়া ওই যে 4 মোস্ট লাইকলি না, এটা সিঙ্গেল মোস্ট লাইকলি, এটা আর তোমার ডিভাইডেড বাই 3। হ্যাঁ, তোমার দুইটা ভার্সন আছে আর কি, দেখবো যে এখানে এটা আছে, আবার কস্ট চ্যাপ্টারে আবার 4 দিয়ে 6 দিয়ে ভাগ আছে। হ্যাঁ, সো দুইটা আসলে একটু কাহিনী আছে। আমরা এই যে 6 দিয়ে যেটা ভাগ, এটাকে আসলে আমরা পার্ট বলি। আর আমরা 3 পয়েন্ট এস্টিমেট যখন বলতেছি ডাইরেক্টলি, সেটাকে আমরা তখন আমরা সিম্পল এভারেজ বলি। মানে হচ্ছে আপনার এইখানে হচ্ছে এই যে মোস্ট লাইকলি কে একটু বেশি ওয়েট দেওয়া হচ্ছে, হ্যাঁ, 4 দিয়ে বা 4টাই। 4 দিয়ে। হ্যাঁ, রাইট, বেশি ওয়েট দেওয়া হচ্ছে। আর ওটাতে তখন এরকম হবে আর কি, জাস্ট 3টা যোগ করে আমরা 3 দিয়ে ভাগ করতেছি। হ্যাঁ, তো আসলে দুইটা আসলে কোন জায়গায় ইউজ করব, এটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, জাস্ট একটু জানার জন্য। তার আগে একটা জিনিস জানা দরকার, আমরা এর আগে যে এস্টিমেশন গুলো দেখলাম, অ্যানালগাস, প্যারামেট্রিক, বটম আপ, ওই তিনটার সাথে এটার পার্থক্য কি? আগে সবগুলোতে আমরা একটা এটা হচ্ছে আপনি ধরে নিচ্ছেন একটা ভিউতে যে এটা মানে ওয়ার্স্ট কেস সিনারিও, বেস্ট কেস সিনারিও, আর হচ্ছে মোস্ট লাইকলি। এইটাও হচ্ছে ভাইয়া, মানে আপনি অ্যাজাম্পশনটাও মোস্ট লাইকলি এভারেজ। তার মানে দেখেন আগেরটাতে কিন্তু আমরা হ্যাঁ সিঙ্গেল একটা ডেটা পাইছি, তাই না? হ্যাঁ, প্রতিটাতে সিঙ্গেল একটা এস্টিমেট পাইছি, প্যারামেট্রিক বলেন, বটম আপ বলেন, সবগুলো একটা সিঙ্গেল আমরা এস্টিমেট করছি। আর এখানে আমরা কিন্তু একটা এস্টিমেশনেরই 3টা ভ্যালু ক্যালকুলেট করতেছি, এবং কি করতেছি? বেস্ট কেস সিনারিও, অপটিমিস্টিক, তারপর ওয়ার্স্ট কেস সিনারিও। যখন আসলে মানে কি, ধরেন আমরা একটা কাজ করতে আমরা চিন্তা করলাম যে কাজটা করতে আমাদের আসলে যদি সবকিছু আমাদের ফরে থাকে, বেস্ট কেস সিনারিওতে কাজটা করতে 10 ডেজ লাগবে। আবার আমরা চিন্তা করলাম, সবাই মিলে চিন্তা করতেছি যে ওয়ার্স্ট কেস সিনারিওতে এটা 22 দিন সময় লাগতে পারে, একদম সবকিছু আমাদের অপোজিটে চলে গেছে। আর মোস্ট লাইকলি মানে কি, যেটা সচরাচর ঘটে থাকে, ফ্রিকুয়েন্টলি আমরা দেখি আমাদের এক্সপিরিয়েন্স থেকে বা হিস্টোরিক্যাল ডেটা থেকে, যে এটা আসলে 6 দিন সময় লাগে। হ্যাঁ, এইভাবে কিন্তু ভ্যালুগুলো বের করা হয়। তাহলে এখন আমরা কি করতেছি? এটা দিয়ে আসলে আমরা কি করতেছি দেখেন, আমরা কিন্তু আনসার্টেনিটি এবং রিস্ক হ্যান্ডেল করার চেষ্টা করতেছি, রিস্ক ম্যানেজমেন্ট করার চেষ্টা করতেছি, যে বেস্ট কেস সিনারিওতে কি অবস্থা, ওয়ার্স্ট কেস সিনারিওতে কি অবস্থা, সবগুলোকে কনসিডার করতেছি। সো রিস্ক বা আনসার্টেনিটি হ্যাঁ করার জন্য, কনসিডার করার জন্য কিন্তু আমরা আসলে পার্ট ইউজ করি। ঠিক আছে, এখন যেহেতু আমরা সব কনসিডার করছি, সমস্ত রিস্ক, পজিটিভ রিস্ক এবং নেগেটিভ রিস্ক, এখন আমরা ক্যালকুলেট করে যে ভ্যালুটা পাবো সেটা আসলে অনেক অ্যাকুরেসি থাকবে ভ্যালুটা।
সো যে এই জন্য আসলে পার্টের একটা জিনিস মনে রাখতে হবে, রিস্ক এবং আনসার্টেনিটিকে হ্যান্ডেল করার জন্য আমরা পার্ট ইউজ করি। আর পার্টের মধ্যে কোনটা আমরা 4M ইউজ করি, এখানে দুইটা দেখবেন, একটা পিএমবকে আছে, এটা আসলে বেটা ডিস্ট্রিবিউশনের জন্য। প্রথমটা বেটা ডিস্ট্রিবিউশন, যেখানে আমরা ধরে নিচ্ছি যে বেটা মানে জাস্ট বলতে নর্মাল ডিস্ট্রিবিউশন আর কি, একদম মানে হ্যাঁ কোনো ইয়া নাই, বেল কার্ভ। হ্যাঁ বেল কার্ভের মতো আর কি, মানে সব দিকেই যদি আমরা মাঝখানে ইয়া করি তাহলে দুই দিকে সেম পজিটিভ নেগেটিভ সমানভাবে ডিস্ট্রিবিউটেড ডাটাগুলো। আর যদি 3 পয়েন্টে আসেন সেটাকে আমরা বলি ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন। ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশনের জন্য আমরা ইউজ করি। এগুলো পিএমবকে আছে, একটু খেয়াল রাখতে হবে, কারণ অনেক সময় পরীক্ষায় কিন্তু যদি কোনো কিছু না বলে তাহলে অলওয়েজ আপনাকে পার্ট ইউজ করতে হবে। ম্যাথ যদি আসে কিছু যদি না বলে, আর যদি বলে যায় যে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন, তাহলে আপনাকে ইউজ করতে হবে আসলে এই ফর্মুলাটা। হ্যাঁ, সো ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন কি হবে, হয়তো এরকম হবে ডিস্ট্রিবিউশনটা। আচ্ছা, তাহলে উপরেরটা আপনারটা হচ্ছে নরমাল ডিস্ট্রিবিউশন। হ্যাঁ, এটা মানে বেটা ডিস্ট্রিবিউশন এটা। আর এগুলো আসলে এরকম কোনো একদিকে, এটাকে বলে স্কিউড, তাই না? স্ট্যাটিস্টিক্সে বলে স্কিউড শব্দটা বলে, মানে কোনো একদিকে স্কিউড হয়ে গেছে আর কি, ফলে ডিস্ট্রিবিউশনটা আসলে ঠিক নাই। আর আরেকটা বিষয় হচ্ছে ঠিক নাই না, এটা মানে এই ধরনের ডিস্ট্রিবিউশনটা একটা। আর আরেকটা বিষয় হচ্ছে যে আমরা কোন জায়গায় এটা ইউজ করি, এটা পিএমবকে আছে, যখন আমরা 4 দিয়ে গুণ করি, এটা আসলে কি বোঝাচ্ছি আসলে? এখানে 4 দিয়ে গুণ করা মানে বোঝাচ্ছি যে আমরা আসলে এটা আমাদের আগের এক্সপেরিয়েন্স আছে, এই জন্য আমরা এটাকে আসলে আরো বেশি এমফাসিস দেওয়ার জন্য 4 দিয়ে গুণ করতেছি, কারণ সচরাচর এটা ঘটে এবং আমাদের এক্সপেরিয়েন্স আছে এটার ব্যাপারে। আর আমরা এই ফর্মেট ইউজ করি সেখানে যেখানে আসলে আমাদের অ্যাভেলেবল ডেটা নাই, আগে কোনো এক্সপেরিয়েন্স নাই, তখন জেনারেলি আমরা এই ফর্মেট ইউজ করি, সিম্পল এভারেজে যাই। দুইটা মনে রাখতে হবে, এটা হচ্ছে সিম্পল এভারেজ আর এটা হচ্ছে ওয়েটেড এভারেজ। ঠিক আছে, অনেক কথা বলে ফেললাম, এগুলো আসলে আপনার একটু খেয়াল রাখতে হবে যদি পরীক্ষায় আসে। তাহলে এটা হচ্ছে ওয়েটেড এভারেজ, এটা সিম্পল এভারেজ, এটাকে বলা হয় বেটা ডিস্ট্রিবিউশন, এটা হচ্ছে ট্রায়াঙ্গুলার ডিস্ট্রিবিউশন। আর এটা কেন 4 দিয়ে গুণ করছি, যেহেতু আমরা আগের এক্সপেরিয়েন্স আছে, উই হ্যাভ এনাফ ডেটা প্রুভ করার জন্য, সেই জন্য এটাকে আমরা এমফাসিস দিচ্ছি যাতে এর কাছাকাছি রেজাল্টটা আসে। আর এটা যেহেতু আমাদের কোনো ডেটা নেই, সেজন্য আমরা একদম জাস্ট যোগ করে এভারেজ নিচ্ছি যাতে ইয়া হবে। ফলে এটার মান কি হবে দেখবেন যে মোস্ট লাইকলি কাছে থাকবে এরকম না, ছড়াই ছিটে যাবে আর কি, মেইনলি হয়তো পেসিমিস্টিকের দিকে বেশি চলে যাবে। অলরাইট, চলেন যাক, ওকে। তাহলে হয়ে গেল আমাদের অ্যাক্টিভিটি ডিউরেশনের এই টুলগুলো আমরা ইউজ করে আমাদের প্রতিটা কাজের এস্টিমেশন তৈরি করবো অ্যাক্টিভিটি। ফাইনালি আমরা ডেভেলপ শিডিউল করব। ডেভেলপ শিডিউলে কি করবো আমরা, গ্যান্ট চার্ট, মাইলস্টোন চার্ট, হ্যাঁ, তারপরে অ্যাজেলে আমরা রোড ম্যাপ ইউজ করি, টাস্ক বোর্ড মনে আছে, টাস্ক বোর্ড আমরা ইউজ করি, কানবান বোর্ড ইউজ করি, সেগুলো ইউজ করে আমরা শিডিউলকে প্রেজেন্ট করি। ট্রেডিশনাল প্রজেক্টে গান চার্ট ইউজ করি আমরা শিডিউলের প্রেজেন্টেশন, এই যে এরকম ডান দিকে একটা ছবি দেওয়া আছে। আর শিডিউল নেটওয়ার্ক ডায়াগ্রাম আমরা ইউজ করি কোথায়, ওই যে যখন আমরা আসলে সিকোয়েন্স করি, এবং যখন ফাইনালি আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করি, শিডিউল তৈরি করি, তখন আসলে আমরা ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করি। সেটা দেখি এক্সাম্পল এখানে আছে কিনা, না হলে আমাকে হয়তো নেক্সট ক্লাসে একটা করাতে হবে, কারণ পরীক্ষার মাঝে মাঝে আসে ক্রিটিক্যাল পাথ মেথড। ক্রিটিক্যাল পাথ মেথড কি, ক্রিটিক্যাল পাথ অ্যাক্টিভিটি, আচ্ছা আছে, একটা অঙ্ক আছে দেখেন, এই যে এখানে একটা দেওয়া আছে, আমরা একটা নেটওয়ার্ক ডায়াগ্রাম দেখতে পাচ্ছি এখানে, যেখানে অ্যাক্টিভিটি 1 2 3 4 5 6 স্টার্ট মাইলস্টোন, এটা ফিনিশ মাইলস্টোন। সো আমরা যদি এটাকে সলভ করার চেষ্টা করি, এটা তৈরি করা হয়েছে পিডিএম মেথডে, আসলে কে কোনটার প্রিডেসেসর সেটা দেখে দেখে আমরা নেটওয়ার্কটা বসাইছি, পরে নেটওয়ার্কটা তৈরি করছি। ইঞ্জিনিয়ারিং এ আমাদের সবাই পড়েছি এটা কিভাবে নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করে, তাই না? বুঝছি না, সবাই পড়েছে, ইয়াতে তো পড়াইছে, ওসমানদের পড়াইছে, হয়তো ভুলে গেছো। সো এখানে দেখেন, এখানে আমরা যদি পাথ, কয়টা পাথ আছে এখানে, দুইটা পাথ না? ও আচ্ছা, বুঝতে পারছি। এদিকে একটা পাথ, পাথ মানে কি, হ্যাঁ নেটওয়ার্ক পাথ মানে হচ্ছে স্টার্ট থেকে এন্ড পর্যন্ত প্রসেস, মানে কোনো ব্রেক ছাড়া যাওয়া যায়, সেটা হচ্ছে একটা পাথ, কমপ্লিট পাথ। তাহলে এটা একটা পাথ, আর এটা কি, প্যারালাল আরেকটা পাথ, অ্যানাদার পাথ। হ্যাঁ, অ্যানাদার পাথ। এটা হচ্ছে অ্যাক্টিভিটির নাম, এটা হচ্ছে অ্যাক্টিভিটি করতে কত সময় লাগবে।
এখন আমরা যদি সব পাত এই দুইটা পাত পাইলাম, আমরা দুইটা পাতের যে টাস্কের ডিউরেশন এগুলোকে যদি যোগ করি, ঠিক আছে, অ্যাক্টিভিটি 1 এর 6 উইক, এই যে 6 উইক, তারপর হচ্ছে অ্যাক্টিভিটি 2 4 উইকস, 4 উইকস, তাহলে যোগ করলে আমরা পাচ্ছি 14 উইকস। আর পরেরটা যদি আমরা আসি তাহলে পাচ্ছি কত যোগ করলে? 16 উইকস। তার মানে মনে রাখতে হবে যখন আমরা নেটওয়ার্ক ডায়াগ্রাম তৈরি করব সবগুলো ডিউরেশন বসায়, খেয়াল করেন আমরা কি করছি, সিকোয়েন্স অ্যাক্টিভিটি বের করছি, করার পর সিকোয়েন্স করছি, করার পর ডিউরেশন গুলোকে বসাইছি, এরপর আমরা ক্রিটিক্যাল পাথ মেথড ইউজ করতেছি। এই যে এখানে এসে যখন ডেভেলপ শিডিউল বানাচ্ছি, তো তখন আমরা ক্রিটিক্যাল পাথ কাকে বলে? নেটওয়ার্ক ডায়াগ্রামের মধ্যে সবচেয়ে লম্বা যে পাথ, লংগেস্ট পাথ, সেটাকে আমরা ক্রিটিক্যাল পাথ বলি। তাহলে এখানে ক্রিটিক্যাল পাথ কোনটা? এই যে এটা না, 16 উইক। জি, এবং এই যে ইয়েলো কালার দিয়ে দেখানো আছে যে দিস ইজ দ্য ক্রিটিক্যাল পাথ, ঠিক আছে। আর ক্রিটিক্যাল পাথে যে কাজগুলো থাকে সেই কাজগুলোকে আমরা ক্রিটিক্যাল টাস্ক বলি। এই যে সামনে কিন্তু ডেফিনিশন ছিল, আমি স্কিপ করছি। ক্রিটিক্যাল পাথ অ্যাক্টিভিটি, ক্রিটিক্যাল পাথে যে অ্যাক্টিভিটি গুলো থাকে, তাহলে এখানে কি হবে? 1 3 5 6 এগুলি কি টাস্ক? ক্রিটিক্যাল টাস্ক। ক্রিটিক্যাল টাস্ক। আর এই যে অ্যাক্টিভিটি 2 4 এগুলো কিন্তু নন ক্রিটিক্যাল টাস্ক। কেন ক্রিটিক্যাল টাস্ক? কাজগুলো ক্রিটিক্যাল এই জন্য না কিসের জন্য? কাজগুলো ক্রিটিক্যাল বা কমপ্লেক্স এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে না। ক্রিটিক্যাল মানে হচ্ছে কারণ এখানে যদি একদিনও ডিলে হয় তাহলে প্রজেক্টের ফিনিশ ডেট কি হবে? খেয়াল করেন এই পাথে যদি একদিনও কোনো কাজ ডিলে হয়ে যায় তাহলে ফিনিশ ডেট ঠিক থাকবে? না, চেঞ্জ হয়ে যাবে। ঠিক থাকবে না, কিন্তু হুম। চেঞ্জ হয়ে যাবে। ফলে দ্যাটস ওয়াই এটা ক্রিটিক্যাল টাস্ক, এখানে একদিনও ডিলে করা যাবে না। আর এখানে কিন্তু আমাদের কিছু ফ্লেক্সিবিলিটি আছে, 2 সপ্তাহের মতো ফ্লেক্সিবিলিটি আছে এই পাথে, তাই না? 2 সপ্তাহের মতো। তার মানে 2 সপ্তাহ যদি কোনো কাজ কোনো কারণে পিছিয়ে যায়, নাথিং উইল হ্যাপেন টু দ্য ফিনিশ ডেট। সো এই কাজগুলোতে কি আছে? ফ্লোট আছে। ফ্লোট মানে হচ্ছে কোনো একটা কাজকে যদি আমরা ডিলে করাই, তার কারণে যদি টোটাল পাতে কোনো সমস্যা না হয় বা প্রজেক্টের ডেডলাইনে কোনো ইম্প্যাক্ট না পড়ে, তাহলে যে পরিমাণ সময় আমি ডিলে করাতে পারি সেটাকে বলা হয় ফ্লোট, ঠিক আছে। এটা ক্যারেক্টার নাম আছে স্ল্যাক। আচ্ছা, এরপরে কি আছে দেখি। আবার ফ্লোট কিন্তু অনেক ধরনের, এই যে দেখেন টোটাল ফ্লোট, ফ্রি ফ্লোট। যে আমি কিন্তু ফ্লোটের কথা বললাম, আমি যে ডেফিনিশনটা বললাম এটা হচ্ছে টোটাল ফ্লোট। তার মানে টোটাল নেটওয়ার্ক পাথে, খেয়াল করেন এই টোটাল নেটওয়ার্ক পাথে কয় সপ্তাহের ফ্লোট আছে এই পার্টটাতে? 2 2 সপ্তাহ। সপ্তাহের না, 2 সপ্তাহ। এখন যদি এই টাস্কটা 2 সপ্তাহ কনজিউম করে ফেলে তাহলে কি এ আর নিতে পারবে? না, এ আর নিতে পারবে এটা ডিলে করা যাবে না, কারণ তখন এটাই ক্রিটিক্যাল হয়ে যাবে, কারণ এটা নিলে তো আবার আমার ক্রিটিক্যাল পাথে সমস্যা হয়ে যাচ্ছে। সো দ্যাটস ওয়াই এটা টোটাল পাথের যে কাজগুলো আছে যে কেউ একজন যদি কনজিউম করে ফেলে তাহলে কিন্তু অন্য আর সে পাবে না। বা এখানে 1 উইক, এখানে 1 উইক, তাহলে কিন্তু আর কোথাও আর বাড়ানো যাবে না। এটা এই জন্য বলা হচ্ছে টোটাল ফ্লোট, টোটাল ফ্লোট বলা হচ্ছে। আর আরেকটা ফ্লোট বলা হয়, সেটাকে বলা হচ্ছে আপনার ফ্রি ফ্লোট। ফ্লোট কিন্তু আসলে 4 ধরনের, কিন্তু এখানে 2টা ফ্লোট নিয়ে কথা বলছে। আর আপনি দেখবেন যে পিএমবকে 4 ধরনের ফ্লোট নিয়ে কথা আছে। সো একটা হচ্ছে ফ্রি ফ্লোট, এটা দেখলাম আমরা টোটাল ফ্লোট। আর একটা হচ্ছে ফ্রি ফ্লোট। ফ্রি ফ্লোট মানে হচ্ছে ধরেন এরকম একটা সিচুয়েশন, এখানে আমি একটু ছোট করে আঁকি। ধরেন টাস্ক এ আর টাস্ক বি, ঠিক আছে, এটা করতে 5 দিন সময় লাগবে আর এটা করতে 8 দিন সময় লাগবে। এবং এইটার পরে আর একটা কাজ আছে যেটা হচ্ছে সি, যেটা করতে 2 দিন সময় লাগবে। আচ্ছা, এখন বলেন, এখন যদি আমি এই কাজটা যদি আরো 3 দিন ডিলে করে কোনো সমস্যা আছে? এই কাজটা এটা মানে কি, সি কখন শুরু হতে পারবে? এই সি কাজটা কখন শুরু হতে পারবে? এ এবং বি শেষ হলে। হ্যাঁ, এটা খেয়াল করছি তো আমরা না, এ এবং বি যখন শেষ হবে তখনই মাত্র সি শুরু হতে পারবে। এখন এ কিন্তু 5 দিনের মাথায় শেষ হয়ে যাচ্ছে, তাতে কি কোনো লাভ আছে? সি কি শুরু হতে পারবে? না, পারবে না। পারবে না। তার মানে বিটাও শেষ হতে হবে, 2টা শেষ হলে আমি এটা শুরু করতে পারবো।
এমন ডিপেন্ডেন্সিটা এরকম। তার মানে এখানে কিন্তু 3 দিনের একটা কি আছে, ফ্লোট আছে না? হ্যাঁ, ফ্লোট আছে 3 দিনের। এই ফ্লোটটা কিসের? টোটাল পাতের না, এটা আমরা বলতেছি জাস্ট ইমিডিয়েট সাকসেসর কাজের সাথে যদি তার ইমিডিয়েট একটা প্রিডিসেসর অ্যাক্টিভিটিস ইমিডিয়েট সাকসেসর কাজের মধ্যে যদি কোনো ডিউরেশন থাকে যেটা ডিলে করার কারণে সাকসেসর অ্যাক্টিভিটির কোনো সমস্যা হয় না, সেই সময়টাকে আমরা বলি এ কাজের জন্য ফ্রি ফ্লোট। হ্যাঁ, এটা হচ্ছে ফ্রি ফ্লোট, সাকসেসর কাজের সাথে কম্পেয়ার করে, নট টোটাল ফিনিশ ডেটের সাথে। বুঝতে পারছি। সো এটাই পার্থক্য। আচ্ছা, এরপরে আর এখানে ক্রিটিক্যাল পাথ নিয়ে একটা ম্যাথ ছিল, করাই নাই। ম্যাথ আসলে এখন পরীক্ষা আসতেছে না, তো তারপর আমরা নেক্সট ক্লাসে হয়তো একটু ম্যাথটা দেখবো, কারণ এটা পরীক্ষা আসতে পারে যে কিভাবে আসলে, যে আমরা মনে হয় পড়ছি ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস, শুনছি না? ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস ইউজ করে ক্রিটিক্যাল পাথ বের করা, সেটা আমরা নেক্সট ক্লাসে তাহলে শুরুতে করবো। আচ্ছা, অ্যাজাইল রিস্ক প্ল্যানিং অলরেডি এটা অনেকবার আলোচনা করছি। অলরাইট, তারপরে আমরা কিভাবে আসলে প্রোগ্রেস মেজার করি, ট্রেডিশনাল প্রজেক্টে কিভাবে মেজার করি। ট্রেডিশনাল প্রজেক্টে আমরা ওই যে গ্যান্ট চার্ট, তারপরে ওই বিভিন্ন বার টার্ভ দেখে আমরা করি, তাই না? গ্রাফ টার্ভ দেখে, এস কার্ভ এসব ইউজ করি আমরা। আর অ্যাজাইলে আসলে সবচেয়ে বেশি যেটা ইউজ হয় অ্যাজাইলে, সেটা হচ্ছে আপনার যেটাকে আমরা বলি বার্ন ডাউন চার্ট। বার্ন ডাউন চার্ট এটা সবচেয়ে বেশি ইউজ হয়। এটিকে আমি কোথাও দেখাইছিলাম আপনাদেরকে, বার্ন ডাউন চার্টটা। পরীক্ষা প্রশ্ন আসবে না ভাই, এমনি বলছেন কিন্তু দেখানো হয়নি না। দেখেন, এটা একটু দেখা দরকার, পরীক্ষা একটা প্রশ্ন বার্ন ডাউন কিংবা বার্ন আপ চার্ট থেকে আসবেই। এটা আপনি আসলে করতে হবে অ্যাজাইল প্র্যাকটিস গাইড থেকে, চ্যাপ্টার নাম্বার 5-এ 5.4 আছে। সেখানে কিন্তু অ্যাজাইলে কিভাবে মেজার করা হয় সেটা নিয়ে খুব ডিটেল আছে, এই যে আমরা এই চ্যাপ্টারটা কিন্তু করতে হবে। 5.4-এ আসি একটু, এই যে এখানে একটা টেবিল আছে, একটু খেয়াল করেন সবাই, এই যে পেইন পয়েন্ট। ভাইয়া আসে নাই ভাইয়া। ও আচ্ছা, সরি, আমি যে অ্যাজাইল প্র্যাকটিস গাইডটা দেখাচ্ছিলাম। অ্যাজাইল প্র্যাকটিস গাইডের 5.4 করতে হবে আমাদের। তার আগে একটা দেখাচ্ছিল 5.3 ট্রাবল শুটিং অ্যাজাইল প্রজেক্ট চ্যালেঞ্জেস। এটা অবশ্যই করবেন, যে অ্যাজাইলে যে পেইন পয়েন্ট পাওয়া যায় সেটা সলিউশন কি হতে পারে। দুইটা টেবিল এখানে আছে। পেজ নাম্বারটা একটু বলবেন ভাইয়া? 57। হ্যাঁ, এই যে 57, 58। এটা আসলে চ্যাপ্টার নম্বর 5-এ, আমি তো আগেই বলে দিয়েছি চ্যাপ্টার নম্বর 5 কেটে ফুল করতে হবে। হ্যাঁ, 2, 3, 4, 5 মাস্ট। তো এখানে 5.4 এটা চ্যাপ্টার 5 এর লাস্ট টপিক, মেজারমেন্টস ইন অ্যাজাইল প্রজেক্ট। মানে অ্যাজাইল প্রজেক্টে আমরা কিভাবে প্রোগ্রেস মেজার করি, ভেরিয়াস অ্যানালাইসিস করি, এসব দেখি আর কিভাবে। তার মধ্যে অ্যাজাইল টিম সবচেয়ে যেটা ইউজ করে সেটা হচ্ছে আপনার এই যেটা বার্ন ডাউন চার্ট। ঠিক আছে, এই ফিগারটা আমরা দেখেন খুবই সিম্পল একটা ফিগার। অ্যাজাইল আসলে সিম্পল জিনিস ইউজ করার চেষ্টা করে, সো ওরা এইটাই কিন্তু ইউজ করে তাদের প্রোগ্রেস মেজার করার জন্য। এটা কিভাবে ইউজ করে, ধরেন এই টিমটা ডিসাইড করছে যে তারা আসলে এখানে কত হয়, এটা 38 বোধহয়, 38 এর মতো হবে না, 38 মতো। 38 স্টাডি পয়েন্ট তারা 2 সপ্তাহের একটা ইটারেশনে ডেলিভারি দিবে। এই যে এখানে ডে 2 সপ্তাহ, 10 ডেজ। এবং কত স্টোরি পয়েন্ট দেবে, এখানে এই উপরে আছে স্টোরি পয়েন্ট বাই এক্সেসে। তো প্রথমে কি করে, যখন প্রজেক্ট শুরু হয়, যখন ইটারেশন প্ল্যানিং শেষ হয়ে গেল, তার মানে কি আমরা 38টা স্টোরি পয়েন্ট নিছি যে আমরা এখানে ডেলিভারি দেব। ঠিক আছে, তাহলে সেই 38 থেকে আমরা এই যে লাইনটা ড্র করছি, এটা হচ্ছে আইডিয়াল কেস, যে আমরা প্রথম ডেটে কি আছে, আমাদের 38টা স্টোরি পয়েন্ট আছে, এবং সেকেন্ড ডেতে কি হবে, আমরা কমে হয়তো এটাতে আসবো, তাই না? যেটা কমে যাবে, ধরেন আমরা 4টা করছি, এখানে কয়টা, বোধহয় 6টা করছি, তার মানে আমি 32-এ আমার নেক্সট ইয়েটা বসাবো। তাহলে আইডিয়ালটা কি হবে, একদম স্ট্রেট, যে আমাদের একদম 10 ডেতে কি আর কোনো কাজ বাকি থাকবে, কোনো রিমেনিং কাজ থাকবে না, কোনো রিমেনিং স্টোরি পয়েন্ট থাকবে না আইডিয়াল কেসে। কিন্তু এটা হচ্ছে অ্যাকচুয়াল অবস্থা। দেখেন, অ্যাকচুয়াল অবস্থা দেখা যাচ্ছে যে এটা আসলে প্রথম দিনে আসলে যত কাজ করার কথা
সেটা আমরা করতে পারি নাই আসলে। এর উপর দিয়ে যাওয়া মানে কি, আমরা কিন্তু অ্যাজ পার প্ল্যান যেতে পারিনি, আরো বেশি সময় লাগছে। এবং যখন আমরা এখানে গেছি তার মানে কি এই দিন কোনো কাজে হয়নি, কোনো নতুন স্টোরি পয়েন্ট ডেলিভারি হয়নি, একদম এই জায়গাতে বসে আছি আমরা, কারণ হয়তো কোনো কমপ্লিট স্টোরি পয়েন্ট করতে পারিনি আমরা। তারপরে এখানে গিয়ে আবার শার্প ডাউন হয়েছে, এবং এখানে যে অবস্থা আমরা দেখতে পাচ্ছি তার মানে কি বুঝায় বলেন তো? এটা কি ঠিক টাইমে শেষ হবে যত স্টোরি পয়েন্ট আমরা নিয়েছি? না। সবাইকে বুঝতে পারছে? হুম, আমরা অ্যাকচুয়াল যে ডেটাটা পাচ্ছি এটা কিন্তু 10 ডেটেও এখনো এন্ডে আসতে শেষ পারে হয় না, নাই, জিরো হয় না। রাইট। এই যে এখনো 8টা কাজ বাকি কিন্তু আছে, 8 স্টোরি পয়েন্ট, এবং অবভিয়াসলি বুঝতে পারতেছি যে এটা আসলে এই ইটারেশনে শেষ হবে না, এটা যদি যায় হয়তো 12তম দিনে চলে যাবে। ঠিক আছে? সো অ্যাজাইল টিম কিন্তু প্রতিদিন যখন ডেইলি স্ট্যান্ড আপ হয় তখন কিন্তু টিমের দায়িত্ব, স্পেশালি স্কাম মাস্টারের, এই বান্ডন চার্টটা ফিজিক্যালি আপডেট করা, এবং যদি এক্সেল ফাইল ইউজ করে এক্সেলে ওটা তৈরি করা যায় সেটা আপডেট করা। তবে যেহেতু আমরা বেশি আসলে ওই যে ইনফরমেশন রেডিয়েটর ইউজ করি, ওখানেই সে ড্র করবে যে আমার যেহেতু আজকে 6টা কাজ হয়েছে তাহলে বাদ দিলে রিমেনিং ওয়ার্ক আমরা সবচেয়ে ক্যালকুলেট করি, যে আর কয়টা কাজ শেষ হলো তাহলে বাকি কতটুকু আছে, তাহলে বাকি আছে 32, তাহলে এখানে সে পয়েন্টটা দিব। তারপর নেক্সট যদি দেখলো যে কোনো স্টোরি পয়েন্টে কমপ্লিট হয় না, তাহলে আমি কি আর দিতে পারবো নিচে? না, তাহলে আমি এখানে 32তেই আছি, কিন্তু এখন স্টিল অলরেডি আমি 5ম দিনে চলে আসছি। সো যদি গ্রাফটা উপর দিয়ে যায় অ্যাকচুয়াল, দ্যাট মিনস আমরা উই আর নট ডুইং গুড। আর যদি এরকম হতো যে নিচ দিয়ে আবার নিচে গেছে উপরে গেছে, গুড, আবার এই নিচে গিয়ে চলে আসলাম এখানে, তার মানে কি 9তম দিনে কাজ শেষ, এরকম হতে পারে। ঠিক আছে? সো আপনারা কিন্তু এখান থেকে একটা হট স্পট প্রশ্ন আসবে, হট স্পট প্রশ্ন আসবে, কিন্তু আপনাকে আসলে ইন্টারপ্রেট করতে হবে কি বোঝাচ্ছে এখানে। তাহলে এই সিনারিওটা কি ভালো না খারাপ? খারাপ। খারাপ। এবং অ্যাজাইলে কিন্তু ডান চার্ট ইউজ করি আমরা, রিমেইনিং কত কাজ বাকি আছে, কাজ কত বাকি আছে সেটাই দেখি আমরা। কিন্তু ট্রেডিশনাল প্রজেক্টে কিন্তু আমরা উল্টা মেজার করি, সেই উল্টাটাও কিন্তু অনেকে ইউজ করে, সেটা নিচের ফিগারে আছে। সেটা হচ্ছে যে বার্ন আপ চার্ট, একই চার্ট উল্টা। তার মানে কি বুঝছি আমরা, 10 দিনে কয়টা ইউজ করবো, ওই যে 36 বা 37টা। এখানে আমাদের ডাটাটা দেওয়া আছে, আমি জাস্ট এমনি গ্রাফ থেকে বলার চেষ্টা করছি। সো এই যে এখানে আমরা 36টা দেবো ডেলিভারি, তাই না? 10তম দিনে 36টা ডেলিভারি হবে। এখন দেখা যাচ্ছে 10তম দিনে কিন্তু আমরা এখন ওখানে পৌঁছতে পারি নাই, তার মানে আরো কিছু কাজ বাকি আছে। বুঝতে পারছি? সো এটা হচ্ছে ডান, আর আগেরটা কি ছিল, রিমেইনিং। সো একই গ্রাফ আমরা কিন্তু দুইভাবে রিপ্রেজেন্ট করতে পারি। তো বেশিরভাগ টিম আসলে একটা গ্রাফ ইউজ করে, সেটা হচ্ছে বার্ন ডাউন চার্ট। ঠিক আছে? খুবই চমৎকার একটা সিম্পল টুল। সো পরীক্ষায় কিন্তু এই দুইটা গ্রাফ থেকে অবশ্যই একটা বা দুইটা প্রশ্ন আসবে, এবং হট স্পট টাইপের প্রশ্ন আসতে পারে। আমরা শেষ করি। আমাদের দেখেন এরপরে আমরা পড়বো হচ্ছে অপটিমাইজেশন টেকনিক। হ্যাঁ, মানে অপটিমাইজেশন টেকনিক মানে কি, আমরা যে শিডিউলটা বানালাম শিডিউলটা অপটিমাইজ করতে করার দরকার হতে পারে। অপটিমাইজ, হ্যাঁ, অপটিমাইজ কিভাবে করা যায়? দুইভাবে করা যায়, একটা হচ্ছে স্মুথিং, একটা বলা হচ্ছে লেভেলিং। লেভেলিং মানে হচ্ছে আমরা যখন শিডিউলিং করি, এটা আসলে মাইক্রোসফট প্রজেক্টে একটা টেকনিক আছে, যে প্রজেক্ট টেকনিক দিয়ে আসলে আমরা মাইক্রোসফট প্রজেক্টের শিডিউলকে লেভেলিং করতে পারি। কনসেপ্টটা হচ্ছে, ধরেন একটা রিসোর্স, অনেকগুলো কারণ হতে পারে, আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি। কোন একটা রিসোর্স আছে যাকে আসলে আপনার প্রজেক্টে লাগবেই, আবার সে হয়তো সামহাও অন্য একটা প্রজেক্টে ইনভলভ। ঠিক আছে? তো এখন আপনার যে সময় দরকার সে সময় হয়তো তাকে আপনি নাও পেতে পারেন, তাহলে আপনি কি করবেন আসলে? তাকে ছাড়া কাজটা হবেই না, তাহলে আমরা কি করব? দেখবো যে তার অ্যাভেলেবিলিটি কখন, রাইট? সেটা অনুযায়ী কিন্তু আমাদের শিডিউলটা কি করব, লেভেলিং করব, যাতে আমরা তাকে সেই সময় পাই, সে সময় যখন আছে অ্যাভেলেবল তখন যাতে আমরা তাকে পাই। তো লেভেলিং করতে গেলে কি হয়, শিডিউলটা অনেক সময় বেড়ে যায়, এক্সপান্ড হয়ে যায়। আমরা বলছি 6 মাস লাগবে, দেখা গেল যে 6.5 মাস লাগতেছে। কারণ কি, এই যে লেভেলিং, অনেক রিসোর্সে এরকম অবস্থা আছে, এনগেজমেন্ট আছে যে আমরা পাচ্ছি না, এটা একটা কারণ হতে পারে লেভেলিং এর। আর আরেকটা লেভেলিং আমরা ইউজ করি, দেখেন যদি আমরা কোনো একটা কনস্ট্রাকশন প্রজেক্ট রান করি, সেখানে যদি এরকম আমরা চিন্তা করি, এটা হচ্ছে টাইম আর এটা হচ্ছে আমার হিউম্যান রিসোর্স।
সো আমি যদি এরকম লাগে যে আমার লেবার প্রথম সপ্তাহে লাগে হচ্ছে 10 জন, পরের সপ্তাহে লাগে সে 60 জন, তার পরের সপ্তাহে লাগে আবার 5 জন, তার পরের সপ্তাহে লাগে 60 জন বা 40 জন, এরকম যদি ফ্লাকচুয়েশন থাকে তাহলে আপনার রিসোর্স কি পাওয়া খুব সহজ হবে? খুবই কঠিন হবে, কেউ থাকবে না। কেউ থাকবে না, এই কাজ করা যাবে না তো এখানে। সো কি করতে হবে, আপনাকে আসলে লেভেলিং করে কাজগুলোকে এমনভাবে সাজাতে হবে যাতে এরকম একটা জায়গায় যায় যেখানে আসলে প্রতিদিন হয়তো 40টা রিসোর্স লাগে। ঠিক আছে, এটা একটা লেভেলিং এর পার্ট। সো এই যে লেভেলিং করতেছি আমরা অপটিমাইজ করার জন্য আমাদের শিডিউলটা, সেটাকে বলা হচ্ছে রিসোর্স লেভেলিং। এবং জেনারেলি মনে রাখতে হবে রিসোর্স লেভেলিং করলে টাইম বেড়ে যায়। এখন এইটাকে থেকে বাঁচার জন্য টাইম তো কেউ অ্যাকসেপ্ট করে না, ম্যানেজমেন্ট নেভার অ্যাকসেপ্ট মানে ডিউরেশন, এক্সপ্যান্ডিং অফ ডিউরেশন, তাই না? তো ম্যানেজমেন্ট বলে যে না, এটা তো আমি কেয়ার করবো না, টাইম আমাকে ঠিক রাখতে হবে। তখন আসলে আমরা একটা টেকনিক ইউজ করি, সেটা বলে স্মুথিং। স্মুথিং মানে হচ্ছে কোনোভাবেই টাইমে হাত দেওয়া যাবে না। টাইমে হাত না দিয়ে আমরা কিভাবে রিসোর্সের অ্যাভেলেবিলিটি, প্রোডাক্টিভিটি আমরা বাড়াতে পারি, কাজ করতে পারি, সেটা হচ্ছে স্মুথিং। তো স্মুথিং এ জেনারেলি কিভাবে করা হয়, মোটিভেট করে লোকজনের প্রোডাক্টিভিটি বাড়ায়, হ্যাঁ, তারপর হয়তো একটু বেশি কাজ করে আমরা আসলে স্মুথিং করি ম্যানেজমেন্টের সেই টাইমটাকে ম্যানেজ করার জন্য। সো দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে লেভেলিং এর টাইম বেড়ে যায় এবং এটা ক্রিটিক্যাল পাথে ইম্প্যাক্ট ফেলে, আর স্মুথিং এ কোনোভাবেই আমরা টাইমকে এক্সপান্ড করতে দেব না, সেটা মোটিভেটেড থ্রুতে বা ওভার টাইম করে বা এক্সট্রা মানি খরচ করে আমরা করব। লাস্ট টপিক করবো, অনেক কিছু বাদ দিছি দেখতেছি, এগুলোকে নিয়ে না আসলে ঝামেলা হবে। কম্প্রেশন টেকনিক আমি বলছিলাম, তাই না? ক্রাশিং এবং ফাস্ট ট্র্যাকিং মনে আছে? ক্রাশিং মানে রিসোর্স বাড়ানো, আর ফাস্ট ট্র্যাকিং মানে প্যারালালি করা। এই যে এখানে খুবই সুন্দর এক্সাম্পল দেওয়া আছে, দেখেন, খেয়াল করেন। এখানে নর্মাল অবস্থা আমরা কি প্ল্যান করছিলাম যে একজন কাজ করতেছে 5 দিন লাগবে, নেক্সট কাজটা ওই লোকই কাজ করতেছে আরো 5 দিন লাগবে, তাহলে টোটাল কত দিন লাগতেছে? 15 দিন। এখন আমরা যেহেতু ট্র্যাক করতেছি, কম্প্রেস করতে যাচ্ছি, প্রথম টেকনিকটা আমরা ইউজ করতে পারি ফাস্ট ট্র্যাকিং। তাহলে কি করলাম আমরা, দেখেন, লোক বাড়াই নাই, রিসোর্স বাড়াইছি, একই রিসোর্স আছে। আমরা কি করছি, এই আগের কাজটাকে 2 দিন আগে নিয়ে আসছি, তাহলে এই সময় একই পার্সন 2টা কাজে ইনভলভ। আবার এইটা কাজটা 2 দিন আগে নিয়ে আসছি, এখানে আবার 2 দিন ইনভলভ, ফলে কয় দিনে কাজটা শেষ হয়েছে? 11তম দিনে, রাইট? সবাই দেখতে পাচ্ছেন তো না? ছবিটা খুব ছোট। জি ভাইয়া। আর লাস্টেটা দেখেন, ক্রাশিং এ আমরা কি করছি, দেখেন, রিসোর্স বাড়াই দিচ্ছি, রিসোর্স ডাবল করে ফেলছি। তাহলে যেটা 5 দিনে কাজ ছিল সেটা হয়তো 3 দিনে শেষ হয়ে গেছে, আর যেটা নেক্সট মাঝখানে 5 দিন ছিল এটা 4 দিন লাগছে, আর এটা আবার 3 দিন লাগছে। তাহলে টোটাল কয় দিন লাগছে আমাদের? 10 ডেজ। সো দুই টেকনিকে আমরা শিডিউলকে কম্প্রেস করতে পারি, কিন্তু প্রবলেম কি, যদি আমরা ফাস্ট ট্র্যাকিং করি রিস্ক বেড়ে যায়। দেখছেন এই ফিগারটা, একটু মনে রাখেন, এটা পরীক্ষায় প্রশ্ন আসবে যে হ্যাঁ, ফাস্ট ট্র্যাকিং এ আপনার কি বাড়ে, রিস্ক নাকি কস্ট? এটাতে কি বাড়ে? মেবি ডলার বেড়ে যায়, কস্ট বেড়ে যায়, যেহেতু মানুষকে ডাবল করে ফেলছে না। সেটা হচ্ছে আমাদের শিডিউল কম্প্রেশন টেকনিক। ঠিক আছে, আমার মনে হয় এগুলো যথেষ্ট। এখন শিডিউল চ্যাপ্টারটা আসলে সবচেয়ে বড় চ্যাপ্টার পিএমবকে। সো এখানে অনেক কিছু মানে শর্টকাট বা হাই লেভেল বলে দিছে। আমার মনে হয় শিডিউল চ্যাপ্টারটা একটু পিএমবকে পড়া দরকার। আর নেক্সট ক্লাসে আমরা করবো যে ফরওয়ার্ড পাস ব্যাকওয়ার্ড পাস দিয়ে কিভাবে ম্যাথমেটিক্স করতে হয়, ক্রিটিক্যাল পাথ বের করতে হয়, সেটা আমরা একটু দেখব। তাহলে আমাদের শিডিউল চ্যাপ্টারটা শেষ হবে।